কি পেতে পারো। এবং আমরা এরকম অনেক নোটস, অনেক বই মার্কেটে রয়েছে, কিন্তু এক জায়গায় সাজানো গোছানো সবকিছু, তার মধ্যে আবার কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলোকে বেশি পড়তে হয়, সেগুলোকে হাইলাইট করা আছে। তো এই ব্যাপারগুলো দেখলে তোমরা অনেকটা আইডিয়া করতে পারবে, কিছু একটা বুঝতে পারবে যে হ্যাঁ তুমি এগোচ্ছ। ক্লাসটা করো, তারপর আমি এই নিয়ে তোমাদের থেকে ফিডব্যাক নেব, যে যেটা বলেছিলাম বা যেটা ধরে আমি ক্লাসটা শুরু করলাম, আমি ঠিক কতটা তোমাদের সেই কথাগুলো, মানে আমি যেটা বললাম সেই কথাটা আমি ঠিক কতটা সত্যি, এটা তোমরাই তোমাদের ফিডব্যাক থেকে আমি জেনে নেব। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করলাম। যেটা বলা তাহলে স্টার্ট করলাম। স্যার অলরেডি জয়েন করে গেছেন। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। আমি চাইবো যে আপনি ক্লাস স্টার্ট করে দিন। অলরেডি 2 মিনিট হয়ে গেছে। দেখুন এবার আপনি স্টার্ট করতে পারবেন। তোমার দিক থেকে মাইক গুলো মিউট থাকছে, স্যারকেও বলা থাকছে যে মাইক আপাতত মিউট থাকছে। তো যে কোনো কোশ্চেন আনসার তোমরা কমেন্ট বক্সে দিতে থাকো। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কোশ্চেন তোমাদের যে কোনো সমস্যা জানাও। আননেসেসারি মেসেজ করো না কমেন্ট বক্সের মধ্যে, সেক্ষেত্রে আমাকে আবার কমেন্ট বক্সও বন্ধ রাখতে হবে। তো আমি চাই যে তোমরা কথা বলো, তোমাদের যা যা প্রবলেম সেগুলোকে শেয়ার করো। থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করুন। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো একটু সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, তাহলে ক্লাসটা আমি শুরু করে দিতে পারবো। ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও। তো যেটা প্রথমে শুরু করার আগে বেসিক জিনিস যেগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে আগে সিলেবাস। আশা করি তোমাদের বিভিন্ন স্যার বলেছেন, ঠিক আছে, তবু আমি আরেকবার দেখিয়ে দেব। ঠিক আছে, যে সিলেবাস কি ধরনের হয়ে থাকে। এরপর আমরা দেখব হচ্ছে কি ধরনের নোটস হচ্ছে আমি তোমাদের ক্লাসে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, বা আমাদের কি ধরনের পড়াশোনা, কিভাবে পড়াশোনা করলে জিকের যে পার্টগুলো রয়েছে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই জায়গাগুলো থেকে আমরা ভালো স্কোর করতে পারবো। ঠিক আছে, তো সেগুলো দেখবো। তারপর কি ধরনের আমি তোমাদের নোটস দিয়ে থাকি সেগুলো তোমাদের দেখাবো। সেই নোটস থেকে কতটা কি পরীক্ষায় রিসেন্ট যে সমস্ত আমাদের পরীক্ষাগুলো হয়েছে তাতে কি ধরনের কোশ্চেন কমন এসছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, এরপর কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন কি ধরনের আমরা ক্লাসে প্র্যাকটিস করিয়ে থাকি তোমাদের, সেই ধরনের ব্যাপারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এবং ব্যক্তিগত এই সমস্ত পরীক্ষাগুলোর আমার যে মতামত, ঠিক আছে, আমি বিভিন্ন পরীক্ষা দিয়েছি এর আগে। ঠিক আছে, বহুদিন ধরে মানে এই সঙ্গে যুক্ত আছি। ঠিক আছে, এবং টিউশন এই যে পড়ানোর সঙ্গে যুক্ত আছি। তো সেগুলো আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, তো তো অনেকেই আমাকে এর আগে আমার ক্লাস করেছো, জানো আর কি। ঠিক আছে, কি ধরনের আমি তোমাদের নোটস প্রোভাইড করে থাকি বা কি ধরনের কিভাবে তোমাদের পড়িয়ে থাকি। তো আশা করি আমাকে অনেকেই, আমার ক্লাস অনেকেই করেছো, এখানে হয়তো অনেকেই আছো। ঠিক আছে, তো চলো তাহলে ক্লাসটা শুরু করেছি। তো প্রথমে দেখো আমরা যদি সিজিএল, ঠিক আছে, প্রথমে আমরা এসএসসি দেখবো। ঠিক আছে, তো এসএসসি আমার, হ্যাঁ, কেউ কিছু বলছো কি? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এসএসসির সিলেবাসটা আগে একটু দেখে নেব। ঠিক আছে, যে এসএসসি কি ধরনের জিকে কোশ্চেন গুলো মূলত পরীক্ষায় আসে। ঠিক আছে, মানে এসএসসির কোশ্চেন প্যাটার্নটা আগে দেখে নেব। তো এখানে দেখো এসএসসির আমাদের সিজিএল যদি দেখি, তো সিজিএল একটা বড়, আমাদের সব থেকে বড় পরীক্ষা এসএসসির মধ্যে। ঠিক আছে, তো এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস দেওয়াই রয়েছে। তো 25টা কোশ্চেন থাকবে, এখানে 50 নম্বর কিন্তু মার্ক করা থাকে। ঠিক আছে, টোটাল 100টা কোশ্চেন থাকে বিভিন্ন পার্টে, তাই এখানে 200 নাম্বার কিন্তু করতে হয়। ঠিক আছে, তো এখানে পার্ট 2, পার্ট 3 এইভাবে পুরো সিলেবাসটা দেওয়া রয়েছে। তোমরা চাইলে পরবর্তীকালে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আচ্ছা, যেটা বলার যে এরপর যদি সিএইচএসএল এর যদি আমরা সিলেবাসটা দেখি, তো এখানে আচ্ছা প্রথমে সিজিএল যদি আমরা কোশ্চেন এখানে দেখে নিই সিলেবাসটা, তো এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস দেওয়াই রয়েছে।
তো কোশ্চেন মোটামুটি সিলেবাস মোটামুটি সিএইচএসএল এবং সিজিএল এবং তোমার এমটিএস বলো, এদের এদের যে সিলেবাসটা জিকের ক্ষেত্রে মোটামুটি সেমই থাকে, ঠিক আছে। শুধু কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়, মানে কোথাও কোশ্চেন কম বেশি থাকে এরকম, ঠিক আছে। তো এখানে দেখো সিলেবাস দেওয়া রয়েছে, ঠিক আছে। ফেমাস স্পোর্টস, সি স্পোর্টস, তারপর হচ্ছে এয়ারপোর্টস, এই সমস্ত স্ট্যাটিক জিকে যেগুলো থাকে, তো এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। এছাড়া আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে যদি আমরা সিএইচএসএল এবার দেখি, সিএইচএসএল দেখবে একই ঠিক প্যাটার্ন থাকছে। তো এখানে দেখো সিএইচএসএল এর যদি প্যাটার্নটা দেখি, তো এখানেও কিন্তু 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বারে, টোটাল 2 নম্বর করে কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। বাদ বাকি টপ পার্ট গুলো তোমরা বিভিন্ন স্যার আশা করি তোমাদের বলবে, বা তোমরা এই সিলেবাসটা থেকেও কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। তো মানে কোন বিভাগে কত নাম্বার করে থাকে, তো এই সিলেবাসটা তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে। আর সিএইচএসএল এর সিলেবাসও মোটামুটি সেমই থাকে, যেগুলো আগে দেখালাম। তো এখানে দেখো সিলেবাস রয়েছে হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ছাড়া আরো স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো দেওয়া লেখা থাকে না, কিন্তু এখানে কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নেবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এমটিএস এর যদি দেখি, দেখো এমটিএস ও মোটামুটি সেই একই জিনিস থাকবে, ঠিক আছে। তো এখানে খুব বেশি চেঞ্জ হওয়ার কিছু নেই। তো এখানে দেখো এমটিএস এর যেটা বলছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্যাটিক জিকে, সবই কিন্তু এখানে থাকবে। জিওগ্রাফি, যে স্ট্যাটিক জিকে, ঠিক আছে, সবই কিন্তু একই থাকবে। তো আমি বারবার আর রিপিট করছি না। তো মোটামুটি সিলেবাস সবকটার একই। এবার মেন্সের এর ক্ষেত্রে সিএইচএসএল, সিজিএল এবং এমটিএস এর এক্ষেত্রে চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু প্রিলির ক্ষেত্রে মোটামুটি সিলেবাসটা মোটামুটি একই থাকবে, শুধু কোশ্চেন সংখ্যা কম বেশি হতে পারে, ঠিক আছে। তো এখানে পূর্ণ সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এটা ছিল আমাদের এসএসসির সিলেবাস, আমি তোমাদের বললাম, ঠিক আছে। তোমাদের যার যেটা যে যা পরীক্ষা দেবে, তো এখানে সিলেবাস গুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এরপর দেখো যে চলে আসছি এনটিপিসি, ঠিক আছে। তো এনটিপিসি অলরেডি জানো আমাদের রেলওয়ে কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো কোন মাসে আমাদের ফর্ম ফিল আপ হবে সেগুলো আমাদের কিন্তু অলরেডি রেলের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়ে গেছে। তো যারা দেখোনি, একটু নেট সার্চ করে কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো ওখানে এনটিপিসি কবে ফর্ম ফিল আপ হবে ভালো করে তোমরা দেখে নিও, সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং অলরেডি এএলপি এবং টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু ফর্ম অলরেডি ঘোষণা হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো এই মাস বা পরের মাসের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো ওগুলো একটু ভালো করে চেক করে দেখে নেবে। তো এখানে দেখো এনটিপিসির ক্ষেত্রে যেটা বলবো, রেলের ক্ষেত্রে কিন্তু জিকেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। দেখো এসএসসি, এমটিএস বা সিজিএল বা তোমার সিএইচএসএল এর ক্ষেত্রে 25টার মতো করে কোশ্চেন থাকে জিকের ক্ষেত্রে, কিন্তু এখানে দেখো রেলের ক্ষেত্রে যেহেতু আমাদের ইংলিশ থাকছে না, ঠিক আছে, ইংলিশ পার্ট কিন্তু থাকছে না, সেই জন্য এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। এখানে দেখো লেখাই রয়েছে 40টা কিন্তু কোশ্চেন থাকবে শুধু জিকে থেকে, ঠিক আছে। 100টার মধ্যে কিন্তু 40টা জিকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে, এবং এখান থেকে আমি তোমাদের বলতে পারি যে বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই তোমরা দেখতে পাবে। এরপর ইতিহাস থেকে কোশ্চেন থাকবে, তারপর ভূগোল, তারপর সায়েন্স, তারপর হচ্ছে তোমার ইকোনমিক্স, এইভাবে কিন্তু পার্টগুলো থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো 40টা কোশ্চেন থাকবে তোমাদের যেটা দেখালাম, এবং 90 মিনিট থাকবে, এবং 100টা কিন্তু কোশ্চেন থাকবে। এবার সিবিটি পার্ট 2 তে, ঠিক আছে, পার্ট 2 এর ক্ষেত্রে দেখো কোশ্চেন আরো বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু 50টা জিকে কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স 35টা, আর রিজনিং কিন্তু 35টা থাকবে, ঠিক আছে। তো একাই 50টা কোশ্চেন কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এবং এখানে কোশ্চেন প্যাটার্ন কিন্তু লেভেলের কোশ্চেন হয় জিকে, কিন্তু মোস্ট মানে কি বলবো, মিডিয়াম থেকে কিন্তু অ্যাডভান্স লেভেলের কিন্তু কোশ্চেন দেখা যায়। বিশেষ করে এখানে তোমাদের যখন দেখাবো দেখবে তোমাদের ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল, ঠিক আছে, আর্টস অ্যান্ড কালচার, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। বিশেষ করে রেলের একটা ফেভারিট টপিক বলতে পারো এই আর্টস অ্যান্ড কালচার বা ডান্স ফেস্টিভ্যাল, ঠিক আছে, এগুলো একটা হচ্ছে কিন্তু
ফেভারিট টপিক বলতে পারো, কারণ আমি নিজে আগের বছর 2019-এ CBT 2 পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? তো সেখানে আমি বলতে পারি সেই জন্য যে ওখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু দিয়েছিল এবং খুব অ্যাডভান্স লেভেলের কিন্তু কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? এই নয় যে ইজি ইজি কোশ্চেন গুলো দিয়ে দেবে, ঠিক আছে? তো জিকে কিন্তু আমাদের খুব ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? তো তোমাদের দেখাচ্ছি কি ধরনের নোটস পড়লে তোমাদের হেল্প হবে, বা আমার যে সমস্ত নোটস আমি ব্যাচে প্রোভাইড করে থাকি যে কি ধরনের কোশ্চেন কমন আসে, তো সেগুলো দেখাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আগে প্রথমে তোমরা সিলেবাসটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তো এখানে দেখো বিভিন্ন টপিক পড়তে হবে, ঠিক আছে? যে জিকে, দেখো জিকে তোমাদের এখানে এনটিপিসির ক্ষেত্রে যা যা পড়তে হবে এসএসসির ক্ষেত্রেও ঠিক একই পড়তে হবে, শুধু কোশ্চেন তোমার কম বেশি হবে। এখানে যেমন দেখছো রেলের ক্ষেত্রে জিকের কোশ্চেনটা বেশি হয়, এরকম এসএসসির ক্ষেত্রে একটু কম হয়, ঠিক আছে? এসএসসি 25টা থাকে, তো এখানে 40টা প্রিলিতে এনটিপিসির ক্ষেত্রে, আর এখানে 50টা থাকবে হচ্ছে মেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? CBT 2 এর ক্ষেত্রে। তো এই হচ্ছে খালি চেঞ্জের ব্যাপার। আর এখানে কিন্তু রেলের ক্ষেত্রে কোনো ইংরাজি থাকে না, ঠিক আছে? এরপর দেখো যদি গ্রুপ ডির সিলেবাসটা দেখি, তো গ্রুপ ডি ক্ষেত্রে মনে রাখবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখো এখানে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে, 25 মার্কের, ঠিক আছে? আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো লেখাই রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিন্তু 20টা কোশ্চেন থাকবে 20 নাম্বারে। এবং তোমাদের বলে রাখি জেনারেল অ্যাওয়ারনেস যে পার্টটা রয়েছে এখানে কিন্তু শুধু জেনারেল অ্যাওয়ারনেস লেখা রয়েছে, মানে শুধু স্ট্যাটিক জিকে আসবে না, ফুল মানে টোটাল জিকে যে সমস্ত পার্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সমস্ত জায়গা মিলিয়ে কিন্তু কোশ্চেন গুলো হবে, ঠিক আছে? তবে বেশি কোশ্চেন কিন্তু থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে, ঠিক আছে? তারপর হিস্ট্রির কোশ্চেন থাকে, তারপর হচ্ছে ভূগোল, তারপর সায়েন্স। যেহেতু সায়েন্স এখানে গ্রুপ ডির আলাদা করে বলেই দিয়েছে, ঠিক আছে? 25 নাম্বার, দেখো 25 নাম্বার কিন্তু গ্রুপ ডিতে সায়েন্সের কোশ্চেন কিন্তু থাকবে 25টা আলাদা করে, ঠিক আছে? আর এই জিকে এর মধ্যে কিন্তু সমস্ত বাকি বিষয়গুলো কিন্তু থাকবে। তো এই হচ্ছে সিলেবাস। আর যদি এএলপির সিলেবাসটা এখানে দেখে নিই, তো এলএলপির ক্ষেত্রে দেখো জেনারেল সায়েন্স এখানে 20টা কোশ্চেন থাকবে, আর হচ্ছে জেনারেল সায়েন্সে 20টা কোশ্চেন কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? তারপর ম্যাথস, রিজনিং, বাকিগুলো থাকবে। তো এখানে সিলেবাস দেওয়া আছে, সেগুলো সিলেবাস গুলো ভালো করে দেখবে। আচ্ছা, CBT 2 এর ক্ষেত্রে দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস 10টা থাকবে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে। তো এখানে 10খানা কোশ্চেন শুধু এএলপি CBT 2 এর ক্ষেত্রে থাকবে। তো এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো হয়ে থাকে। বিশেষ করে যারা রেলের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে জিকে পোর্শনটা, বিশেষ করে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু খুব ডিপলি পড়তে হবে, ঠিক আছে? কারণ এখানে আমি দেখেছি কোশ্চেন আগের বছর পরীক্ষা দিতে গিয়ে কিন্তু খুব ডিপলি কোশ্চেন যায়। বিশেষ করে এনটিপিসি CBT 1 এ কিন্তু নর্মাল কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে? মানে মিডিয়াম কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু সিবিটি পার্ট 2 যখন দিতে যাবে, সিবিটি 2 যখন দিতে যাবে তখন দেখবে কিন্তু অ্যাডভান্স লেভেলের কিন্তু কোশ্চেন ওখানে জিজ্ঞাসা করে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও খুব কিন্তু ডিপলি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? বাকি এখানে তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি, তোমরা যে যে পরীক্ষা দেবে সেখানে সিলেবাস গুলো ভালো করে, পিডিএফটা যখন পাবে ভালো করে খুঁটিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো এখন তাহলে আমরা দেখে নেব, তাহলে এই যে আমি পরীক্ষার কথা বললাম যে এসএসসির যে 3টে পরীক্ষা দেখালাম, তো মেন আমি 3টে পরীক্ষা দেখিয়েছি, বাকি অনেক এসএসসির পরীক্ষা আছে, তো সেগুলো মোটামুটি জিকের অংশটা কিন্তু একই থাকবে, একই সিলেবাস থাকে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো পড়লেই তোমার বাকি পরীক্ষাগুলোই তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এসএসসির 3টে পরীক্ষা, মেন যে 3টে পরীক্ষা দেখালাম, এবং রেলের 3টে মেন পরীক্ষা দেখালাম, তাহলে কি আমাদের করলে যে এই পরীক্ষাগুলো আমরা কিন্তু সহজে পাস করতে পারবো বা ভালো স্কোর করতে পারবো, ঠিক আছে? তো আমি বারবার বলছি, আমি যেটা করেছিলাম, আমি আগের বছর এনটিপিসিতে 80 পেয়েছিলাম, ঠিক আছে? সিবিটি 1 এ 80 স্কোর করেছিলাম, যার জন্য আমি কিন্তু কোয়ালিফাই সহজেই কিন্তু 3টে ধাপে মানে 3টে অংশে কিন্তু পাস করতে পেরেছিলাম, ঠিক আছে? তো এই ভালো স্কোর যতক্ষণ
না তুমি করতে পারবে এনটিপিসি তে বা রেলের যে কোনো পরীক্ষায় কিন্তু তুমি চান্স পাবে না, ঠিক আছে? কারণ এখানে দেখো হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়, ঠিক আছে? এবং তোমরা জানো 3-4 বছর অন্তর কিন্তু এই পরীক্ষাগুলো হয়ে থাকে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং কিছু স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো কিভাবে করলে তোমাদের জিনিসটা ভালো হবে তাহলে সেগুলো আমি তোমাদের সঙ্গে বলছি। দেখো, প্রথমে তোমাদের যেটা করতে হবে, ক্লাস 9 এবং 10-এর টেক্সট বই যেগুলো আছে তোমাদের সেগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। এটা আমি প্রত্যেক ক্লাসে তোমাদের বারবার বলে থাকি, ঠিক আছে? যে ক্লাস 9 এবং 10-এর যে গভর্নমেন্টের যে বইটা আছে সেটা ইংরাজি হতে পারে, সিবিএসই বোর্ড বা তোমার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত পুরোনো সিলেবাসের যে বই আছে, ঠিক আছে? একটু পুরোনো সিলেবাসের বই হলে ভালো হয়, সেগুলো একটু মোটা মোটা হয় দেখবে। তো সেই যে বইগুলো আছে সেই বইগুলো ভালো করে তোমাদের আগে রিডিং পড়ে নিতে হবে, ঠিক আছে? 2 থেকে 2 বার কি 3 বার রিডিং পড়ে নিলে এবং যেগুলো পড়ার সময় যেগুলো তোমার ইম্পর্টেন্ট লাইন মনে হচ্ছে সেগুলোকে পেন্সিল দিয়ে দাগ দিতে গেলে, ঠিক আছে? তাহলে কি হবে, নেক্সট টাইম তুমি যখন রিভাইজ করবে তাহলে তোমাকে কিন্তু আর ওই মানে প্রথম থেকে আর পড়তে হবে না। সেকেন্ড টাইম তুমি যখন পড়বে তখন ওই ইম্পর্টেন্ট লাইনগুলোই কিন্তু ভালো করে রিভাইজ নিয়ে নেবে। তো প্রথম যারা এখন প্রিপারেশন শুরু করছো তাদের কাজ হবে কিন্তু এটা। যারা অলরেডি পড়ে নিয়েছো তাদের ক্ষেত্রে আমি বলছি না, যারা নতুন শুরু করছো তারা কিন্তু এই কাজটা আগে ভালো করে নিও, ঠিক আছে? কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। এখান থেকেই সিলেবাস এখান থেকে কিন্তু শুরু হচ্ছে তোমাদের, ঠিক আছে? তো 9-10-এর যে ভূগোল বই আছে বা জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান যে সমস্ত বইগুলো রয়েছে বা হিস্ট্রি যে বইটা রয়েছে, তো হিস্ট্রির একটা বই করতে পারো, তো স্বদেশ মুখার্জি যে বইটা সেগুলো করতে পারো, ঠিক আছে? তো এই টেক্সট বইগুলো একটু ভালো করে পড়ে নিও। এবার আমার টপিকে আসছি, যে আজকের যেটা বিষয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে স্ট্যাটিক জিকে। তো এই জায়গা থেকে এই পার্টগুলোতে আমরা কিভাবে প্রিপারেশন করতে পারবো, কারণ এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন, বেশিরভাগ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা এই জায়গাটা থেকে দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের ক্লাসে যেটা করাই সেটা হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করিয়ে দিয়ে থাকি, ঠিক আছে? তো একটা মাসে যেন প্রচুর ঘটনা ঘটে, ঠিক আছে? তো সেখান থেকে বেছে তোমাদের মোটামুটি আমি ধরো তোমাদের 250 থেকে 300টা কোশ্চেন কিন্তু এমসিকিউ তোমাদের ক্লাসে প্র্যাকটিস করিয়ে দিয়ে থাকি। তোমরা যারা এখানে অনেকে আছো, আমার ক্লাস করেছো আগে, তো তারা জানো কিভাবে আমি করিয়ে থাকি। তো প্রত্যেক সপ্তাহে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হয়, তো 50 থেকে ধরো 60টা বা 70টা যতগুলো হয়, তো সেই আকারে আমি কিন্তু 250 থেকে 300টা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করিয়ে দিয়ে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? এছাড়াও কি করে দিয়ে থাকি, এছাড়াও হচ্ছে ধরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক আছে, ঠিক আছে, সেগুলো তোমাদের পড়িয়ে দিয়ে থাকি এবং নোটস দিয়ে থাকি। যেমন ধরো বিভিন্ন যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়, ঠিক আছে? তো প্রত্যেক মাসে বা বছরে মানে 6 মাস অন্তর বা প্রত্যেক মাসে ধরো যে সমস্ত বিভিন্ন ব্যক্তিরা যুক্ত হচ্ছে, ঠিক আছে, অ্যাপয়েন্ট হচ্ছে, বিভিন্ন সংস্থায় যুক্ত হচ্ছে, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে। যেমন ধরো যদি বলি নাবার্ডের চেয়ারম্যান এখন কে আছে, ঠিক আছে? বা আমাদের ধরো সলিসিটর জেনারেল কে আছেন, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন গুলো দিয়ে থাকে। তো নতুন যে অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো থেকে কোশ্চেন আসে, সেগুলো তোমাদের আমি ক্লাসের নোটস দিয়ে থাকি। তো সেগুলো তোমাদের করলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো তোমাদের করতে হবে। যেমন ধরো অ্যাপয়েন্টমেন্ট, পুরস্কার অর্থাৎ অ্যাওয়ার্ড যেগুলো থাকে, অ্যাওয়ার্ড থেকে প্রচুর কোশ্চেন আসে তোমরা জানো। যেমন ধরো নোবেল প্রাইজ রয়েছে, ঠিক আছে? নোবেল প্রাইজ আছে, তারপর হচ্ছে সরস্বতী সম্মান আছে, তারপর অস্কার অ্যাওয়ার্ড আছে, ঠিক আছে? তো এগুলো আছে। তো মানে আজকে নোটস এনেছি আমি, কিছু তোমাদের দেখাবো। তো তাহলে বুঝতে পারবে জিনিসটা যে কি ধরনের মানে পড়লে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে তোমরা
অনায়াসেই করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো বিভিন্ন কমিটি আছে, যেমন এই ধরো রিসেন্ট G20 সামিট হয়ে গেল, ঠিক আছে। তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসাই করতে পারে যে এই G20 সামিট এখন এই বছর কে সভাপতিত্ব করেছে, ঠিক আছে, কোন দেশ সভাপতিত্ব করেছে। তো এই ধরনের নোটস গুলো যদি তোমরা পড়ো বা জানো, তাহলে তো কিন্তু কোয়েশ্চেন এলে তোমরা অনায়াসেই করতে পারবে। এছাড়া দেখো বিভিন্ন যে সম্মেলন হয়, যৌথ সামরিক মহড়া হয়, তো তোমরা জানো যে ভারত বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু বিভিন্ন যৌথ মহড়াগুলো কিন্তু করে থাকে, ঠিক আছে। তো এইগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। রেলের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো প্রচুর দিয়ে থাকে এবং এসএসসির পরীক্ষাতেও কিন্তু আসে। এছাড়া দেখো স্পোর্টস থেকেও প্রচুর কোশ্চেন আসে, যেমন ধরো আইপিএল, ঠিক আছে, আইপিএল হয়ে গেল। তারপর হচ্ছে ধরো বিভিন্ন টেনিস যে গ্র্যান্ড স্ল্যাম গুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, চারটে যে আমাদের বড় প্রতিযোগিতা হয় টেনিসের, তো সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে যে এবছর উইম্বলডন কে পেয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন কে পেয়েছে, ঠিক আছে। তো এগুলো ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে। এরপর দেখো জনপ্রিয় প্রকাশিত বই, তো বিভিন্ন যে বড় ধরো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তাদের যে সমস্ত বই এই মানে রিসেন্ট যেগুলো পাবলিশ হচ্ছে, ঠিক আছে, সেগুলো থেকেও কোশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তো এগুলোও কিন্তু তোমাদের জানতে হবে। এছাড়া দেখো ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এইটা আমি বলবো রেলের একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। তো গ্রুপ ডি পরীক্ষায় 2018-তে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রচুর কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে, ঠিক আছে। তো এগুলোও কিন্তু তোমাদের জানতে হবে। তো এগুলো হচ্ছে কিছু যেগুলো বললাম। এছাড়া আরো অনেক টপিক আছে, যেমন র্যাঙ্কিং আছে, ঠিক আছে। এরকম র্যাঙ্কিং, বিভিন্ন যে র্যাঙ্কিং গুলো হয় তাতে ইন্ডিয়া কত এখন কত নাম্বারে আছে, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা হয়। তো এরকম কিন্তু নোটস তোমাদের পড়তে হবে। তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কে তাহলে কিভাবে পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এক তো আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো রয়েছে সেগুলোর হচ্ছে নোটস আকারেও কিন্তু পড়তে হবে, অর্থাৎ চার্ট আকারেও কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এগুলো থেকে এগুলো যা যা মানে নোটস হওয়ার দরকার সব কিন্তু আমি তোমাদের দিয়ে থাকি। যারা ক্লাস করো তারা ভালো করে জানো। তো তোমাদের দেখাচ্ছি কি ধরনের নোটস হয়। এছাড়া দেখো এবার যদি স্ট্যাটিক জিকে বলি, ঠিক আছে, তো স্ট্যাটিক জিকে তাহলে আমরা কি করে প্রিপারেশন, এই স্ট্যাটিক জিকের জন্য দেখো আমি তোমাদের ক্লাসে 100+ টপিক কিন্তু স্ট্যাটিক জিকে কভার করিয়ে থাকি, ঠিক আছে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 40 নয়, 50 নয়, 100+, 100 নয়, 100-র বেশি, ঠিক আছে। 100-র বেশি বিভিন্ন যে টপিক গুলো রয়েছে সেই টপিকের ওপর নোটস চার্ট আকারে দিয়ে থাকি, ঠিক আছে। চার্ট আকারে, এইরকম চার্ট আকারে নোটস দেওয়া আমি তোদের দিয়ে থাকি। তো দেখাচ্ছি কি ধরনের নোটস দিই। তো যেগুলো থেকে তুমি সহজেই কিন্তু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো থেকে সহজে একটা জায়গায় তুমি অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে, যাতে তোমার কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে দেখুন যেটা বলার, নোটস কিন্তু বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই কিন্তু থাকবে, ঠিক আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই থাকবে। কোনো শুধু বাংলা বা শুধু ইংরাজি এরকম ব্যাপার নয়, যার যে ভাষায় পছন্দ সেই ভাষায় কিন্তু পড়ে নিতে পারবে, ঠিক আছে। তো দুই ভাষাতেই আমি নোটস বা এমসিকিউ করিয়ে থাকি, ঠিক আছে, মানে তোমাদের দিয়ে থাকি। এছাড়া দেখ এবার যদি দেখি আমরা তাহলে স্ট্যাটিক জিকে তাহলে কোন কোন টপিকের উপর আমি তোমাদের ক্লাস মানে তোমাদের নোটস দেব বা দিয়ে থাকি। তো এখানে দেখো কিছু টপিক এনেছি, এর বাইরেও অনেক টপিক আছে যেগুলো আমি দিয়ে থাকি। তো মোটামুটি দেখো আমাদের যেগুলো পড়তে হয় বা জানতে হয় বা আমি তোমাদের নোটস দিতে, সেগুলো হচ্ছে দেখো লিস্ট অফ ড্যামস ইন ইন্ডিয়া, বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে আমাদের, ঠিক আছে। তো বাঁধের ওপর থেকে জানো তোমরা বিভিন্ন কোশ্চেন আসে। এই রিসেন্ট এসআই কলকাতা এসআই পরীক্ষায় আমি তোমাদের যে ব্যাচ চলছে, আগের যে ব্যাচ চলছে সেখানে নোটস দিয়েছিলাম বাঁধ থেকে। ওখান থেকে একটা কোশ্চেন এসেছিল যে জিজ্ঞাসা করেছে নর্মদা যে বাঁধ আছে, সর্দার সরোবর বাঁধ যেটা আছে সেটা কোন নদীর ওপর অবস্থিত। তো এটা বহুবার আমি কোশ্চেন করিয়েছি, ওটা নর্মদা নদীর ওপর অবস্থিত, ঠিক আছে, গুজরাটে অবস্থিত। তো এই কোশ্চেনটা কিন্তু কমন এসেছে কলকাতা পুলিশ এই রিসেন্ট 2024 যে পরীক্ষাটা হয়েছে কিছুদিন আগে, ঠিক আছে। তো এরকম ড্যামস এর যে চার্ট আছে সেই চার্ট যদি তোমরা পড়ো তাহলে সেখান থেকে কিন্তু যে কোনো ড্যাম যদি দেয় সেখান থেকে
সেখান থেকে কিন্তু করতে পারবে, ঠিক আছে? এছাড়া দেখো ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আমাদের যে বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। বার্ড স্যাংচুয়ারি, পক্ষী অভয়ারণ্য যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তারপর দেখো সিটিজ অন রিভার ব্যাঙ্কস, নদী তীরবর্তী যে সমস্ত শহরগুলো রয়েছে সেগুলো, সেখান থেকে তোমাদের কোশ্চেন আছে, সেগুলো জানতে হবে। ডান্স ফ্রম ইন্ডিয়া, যেটা বললাম রেলের একটা গুরুত্বপূর্ণ টপিক, এই ডান্স ফ্রম ডান্স, যেগুলো বিভিন্ন নৃত্য যেগুলো রয়েছে, ঠিক আছে? ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের যে নৃত্যগুলো রয়েছে, যেমন ধরো পাঞ্জাবের গিদ্দা, ঠিক আছে, ভাংড়া, এই টাইপের যে নৃত্যগুলো রয়েছে, বা আমাদের পশ্চিমবঙ্গের গম্ভীরা, এই যে নৃত্যগুলো রয়েছে, এগুলো থেকেও কিন্তু বহু কোশ্চেন হবে। এছাড়া দেখো ফেস্টিভ্যাল, যেটা বললাম বিভিন্ন উৎসবগুলো যেগুলো রয়েছে এগুলোও আমাদের জানতে হবে। এছাড়া দেখো স্পেস সেন্টার অ্যান্ড স্পেস এজেন্সি অফ ইন্ডিয়া, ভারতের যে গুরুত্বপূর্ণ স্পেস সেন্টারগুলো রয়েছে এবং কোথায় সেগুলো অবস্থিত সেগুলো আমাদের কোশ্চেনে আসে, ঠিক আছে? তারপর হেডকোয়ার্টার খুব গুরুত্বপূর্ণ, তো এগুলোও কিন্তু আমাদের জানতে হয়, ঠিক আছে? তো এরকম দেখো প্রচুর টপিক আছে, ঠিক আছে? তো এখানে অল্প বিস্তর আমি টপিক গুলো দিতে পেরেছি, কারণ অনেক টপিকের ওপর আমি নোটস দিয়ে থাকি, ঠিক আছে? তো এখানে মোটামুটি এইগুলো দিয়েছি। এর বাইরেও বলছি অনেক টপিক আছে যেগুলো থেকে আমি তোমাদের নোটস দিয়ে থাকি, ঠিক আছে? তো মোটামুটি আমি তো ওই জন্যই বলছি 100+ তোমরা ধরে রাখতে পারো, 100-র বেশি কিন্তু টপিক তোমাদের স্ট্যাটিক জিকে থেকে কভার করে দিয়ে থাকি, যেটা তুমি একটা বাজার চলতি যদি বই কেনো, ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু এত টপিক তোমরা পাবে না, ঠিক আছে? হয়তো কমন কমন কিছু টপিক পাবে, কিন্তু ওর বাইরেও কিন্তু অনেক টপিক আছে যেগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো এরপর দেখো কি করতে হবে তাহলে আমাদের, আমি তোমাদের কি ধরনের নোটস দিয়ে থাকি, ঠিক আছে? বা আমার যে নোটস পড়ে কয়েক রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তাতে কি ধরনের কোশ্চেন কমন এসছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কৃষিজ গবেষণা কেন্দ্র, ঠিক আছে? তো এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বহু বহু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। দেখো আমি তোমাদের ইম্পর্টেন্ট গুলো যেগুলো সেগুলো সব কিন্তু ইয়েলো কালারের মার্ক করে দিয়েছি, ঠিক আছে? তো এখানে দেখো প্রথম যেটা রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার কালচারাল রিসার্চ, তো এটা কোথায় অবস্থিত? এটা নতুন দিল্লিতে রয়েছে। ইন্ডিয়ান বটানিক্যাল সার্ভে, এটা কোথায় রয়েছে? এটা কলকাতাতে রয়েছে। দুগ্ধ গবেষণা কেন্দ্র, এটা আমাদের কার্নাল হরিয়ানাতে রয়েছে। এই কোশ্চেনটাও বহুবার জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায়। এছাড়া দেখো পাট গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ। ইক্ষু গবেষণা অর্থাৎ আখ গবেষণা, এটা রয়েছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং কোয়েম্বাটুর, তামিলনাড়ু, ঠিক আছে? তো দু জায়গায় রয়েছে। এছাড়া দেখো মৌমাছি গবেষণা কেন্দ্র, এটা পুনে, মহারাষ্ট্রতে রয়েছে, ঠিক আছে? তো কার্পাস গবেষণা কেন্দ্র দেখো রয়েছে নাগপুর। পোল্ট্রি গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালোর। সিল্ক গবেষণা কেন্দ্র মাইসোর এবং কফি গবেষণা কেন্দ্র কাছাড়াঘাট। দেখো এই কোশ্চেনটা এবছর WBCS এ আমার কমন এসেছিল, ঠিক আছে? তো যারা আমার নোটস পড়েছে, মানে আমাদের যে ব্যাচ আছে, তো তারা নিশ্চয়ই পেরেছে, ঠিক আছে? তো কফি গবেষণা কেন্দ্র আমি যেটা বলেছিলাম যে দু জায়গায় রয়েছে, একটা কেরালার কাছাড়াঘাট আর একটা হচ্ছে কর্ণাটকের চিক মাগালুর, ঠিক আছে? তো এইটা বলেছিলাম, এটা কিন্তু কমন এসেছে, মানে ওদের নোটস যারা ছিল ব্যাচে তাদের দিয়েছিলাম। তো তোমরাও এরকম পেয়ে যাবে, তোমরাও চিন্তা করো না। তো এটা চিক মাগালুর হয়ে যাবে, এটা কিন্তু কোশ্চেন কমন এসেছে, ঠিক আছে? এরপর দেখো আরো একটা কোশ্চেন কমন এসেছে, সেটা WBCS 2023-এ, যেটা বলেছিলাম চা গবেষণা কেন্দ্র। তো চা গবেষণা কেন্দ্র দেখো দু জায়গায় রয়েছে, একটা হচ্ছে টোকলাই আর একটা হচ্ছে জোরহাট। তো জোরহাটটা দেখো অপশানে ছিল WBCS এ, এবছর কিন্তু কমন এসেছে, যেটা অসমে রয়েছে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন সদর দপ্তর, বিভিন্ন হেডকোয়ার্টার রয়েছে যেগুলো আমাদের জানতে হয়, যেগুলো আমাদের বারবার পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? তো তোমাদের সেটাই আমি বারবার বলে থাকি। তারপর দেখো তামাক গবেষণা কেন্দ্র রয়েছে রাজমন্দি, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। ধান গবেষণা কেন্দ্র বহুবার জিজ্ঞাসা করেছে, এই ধান আর গম, ঠিক আছে? তো ধান দেখো একটা উড়িষ্যার কটকে রয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে রয়েছে। আর গম গবেষণা কেন্দ্র আমাদের দিল্লির পুসায় রয়েছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, এগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, আগামী দিনেও তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে।
এরপর দেখো আমি চলে যাচ্ছি চিংড়ি গবেষণা কেন্দ্র, এটা রয়েছে দেখো নেলোর অন্ধ্রপ্রদেশ, এবং মশলা গবেষণা কেন্দ্র এটা কেরালার কালিকটে রয়েছে, ঠিক আছে। তো নেক্সট টপিক যদি আমরা দেখি, দেখো এখান থেকেও কোশ্চেন কমন এসছে, ঠিক আছে। তো দেখাচ্ছি, তো দেখো এখান এই টপিকটাও সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এখান থেকেও বহু কোশ্চেন আসে, যেটা হচ্ছে ভারতের বিভিন্ন স্থাপত্য প্রতিষ্ঠাতা এবং তাদের অবস্থান সেগুলো কোথায় রয়েছে। তো দেখো দেওয়ানি খাস কে তৈরি করেছেন? শাহজাহান, এটা কোথায় রয়েছে? আগ্রা উত্তরপ্রদেশ। জামা মসজিদ কোথায় রয়েছে? কে তৈরি করেছেন? শাহজাহান, কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। তাজমহল, শাহজাহান, আগ্রা উত্তরপ্রদেশ। দেখো মতি মসজিদ, শাহজাহান, আগ্রা উত্তরপ্রদেশ। রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লা কে তৈরি করেছেন? শাহজাহান, কোথায় রয়েছে? দিল্লি। দেখো দুই ভাবেই কিন্তু আসতে পারে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে এক কে তৈরি করেছে, আর এক আসতে পারে যে এটা কোথায় রয়েছে, ঠিক আছে। তো দুটো বিষয় কিন্তু আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু, এটা কিন্তু একটা খুব খুব গুরুত্বপূর্ণ টপিক, সেই জন্য এটা তোমাদের ভালো করে পড়তে হবে এই জায়গাগুলো, ঠিক আছে। এর মধ্যে থেকে যে কোনো কিছু একটা আসতে পারে, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন মানে ইম্পর্টেন্ট আছে সেগুলো সবকটা আমি মার্ক করে দিয়েছি, ঠিক আছে। যেমন ধরো দেওয়ানি আম, ময়ূর সিংহাসন, নিষাদবাগ, বড় ইমামবাড়া, হুমায়ুনের সমাধি সমাধি, ঠিক আছে। এটা বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এখানে দেখবে লাহোর, দিল্লি, এই সমস্ত অপশন গুলো থাকে। লাহোর দিল্লির মধ্যে অনেকেই গুলিয়ে ফেলে, ঠিক আছে। তো এটা মনে রাখবে, হুমায়ুনের সমাধি রয়েছে এটা দিল্লিতে, এবং কে তৈরি করেছিল? হুমায়ুনের স্ত্রী এটা বানিয়েছিল, ঠিক আছে। এছাড়া দেখো বেবিকা মাকবারা, এটা কে তৈরি করেছেন? ঠিক আছে, এটা আজম শাহ তৈরি করেছেন, ঔরঙ্গজেবের পুত্র, আর এটা রয়েছে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রতে, ঠিক আছে। দেখো দিলওয়াড়ার জৈন মন্দির, ঠিক আছে, এটা কে তৈরি করেছেন? সিদ্ধ রাজা, এবং এটা কোথায় রয়েছে এইটা বহুবার কিন্তু জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। যে এটা মাউন্ট আবু রাজস্থানে রয়েছে, এটা বহুবার জিজ্ঞাসা করেছে যে এটা কোথায় রয়েছে, দিলওয়াড়া মন্দিরটা কোথায় রয়েছে, ঠিক আছে। তারপর দেখো গোল গম্বুজ, এটা তৈরি করেছে মোহাম্মদ আদিল সাহা, এটা বিজাপুর কর্ণাটকে রয়েছে, ঠিক আছে। তো এইটাও অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। এছাড়া দেখো স্বর্ণ মন্দির কে তৈরি করেছেন? গুরু রামদাস, ঠিক আছে, এবং এটা রয়েছে অমৃতসর পাঞ্জাবে। দেখো অজন্তা গুহা, এটা গুপ্ত শাসকরা তৈরি করেছিলেন, এটা ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রতে রয়েছে। তাহলে বুঝতে পারছো একটা চার্টের মধ্যেই কিন্তু তোমরা সব বিভিন্ন যে সৌধগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ মন্দির, মসজিদগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটা চার্টের মধ্যেই তোমরা সব পেয়ে যাচ্ছে, এবং সেটা কোথায় অবস্থিত এবং কে তৈরি করেছেন সেই সঙ্গে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো জগন্নাথ মন্দির খুব বিশ্ববিখ্যাত মন্দির, তো অনন্ত দেব এটা তৈরি করেছেন, তো ওড়িশায় রয়েছে। পুরানো কিলা শেরশাহ তৈরি করেছেন, দিল্লিতে রয়েছে। বড় সোনা মসজিদ, এটা হুসেন শাহ মালদা পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু কুতুব মিনার, হাজার দুয়ারি, এগুলো প্রচুর রয়েছে, এগুলোও দেখতে পারো, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু কমন এসেছিল এবছর WBCS পরীক্ষায়, ঠিক আছে। দেখো বড় একটা পরীক্ষা, সেখানেও কিন্তু আমার নোটস থেকে কিন্তু কোয়েশ্চেন কমন এসেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এটা কত একটা ইম্পর্টেন্ট টপিক, সেই জন্যই কিন্তু আমি তোমাদের দিয়েছি, ঠিক আছে। ইম্পর্টেন্ট বলেই তবেই না দিয়েছি, ঠিক আছে। এবং পড়ে কিন্তু যারা পড়েছে স্টুডেন্টরা কিন্তু কমন পেয়েছে, ঠিক আছে। তো দেখো আদিনা মসজিদ জিজ্ঞাসা করেছিল, এটা কে বানিয়েছে? এটা সিকান্দার শাহ বানিয়েছিল, ঠিক আছে। তো এটা পান্ডুয়াতে রয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু স্ট্যাটিক জিকেতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো জায়গায় তোমরা পৌঁছতে পারবে, ঠিক আছে। দেখো প্রচুর সৌধগুলো রয়েছে, ঠিক আছে। সবকটা আমি ইয়েলো মার্ক করতে পারিনি, তোমরা যখন পিডিএফটা পাবে এগুলো আমি মার্ক করে দেবো, ঠিক আছে। এছাড়া দেখো আমাদের নেক্সট টপিকে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদের ভারতীয় রেলের জোন এবং সদর দপ্তর। যেহেতু আমরা রেলের পরীক্ষা দেব, সেই জন্য কিন্তু আমাদের ভারতীয় রেল সম্বন্ধে ভালো করে জেনে রাখতে হবে। তোমাদের যখন ক্লাস করাবো, ঠিক আছে, তখন আমি তোমাদের রেলওয়ে সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, ঠিক আছে। তো আমাদের প্রথম রেলওয়ে বোর্ড কবে তৈরি হয়, ঠিক আছে, বা আমাদের প্রথম ট্রেন কোথা থেকে কোথায় চলেছিল, এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো তোমাদের সব ক্লাসে করিয়ে দেব, ঠিক আছে। তো আমাদের রেলওয়ে সম্বন্ধে কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে যারা আমরা রেলের পরীক্ষা দেব, ঠিক আছে।
তো এটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। সেরকমই একটা গুরুত্বপূর্ণ টপিক দেখো রেলের জন্য, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রেল যে জোন আছে এবং তার সদর দপ্তর একটা চার্টের মধ্যেই দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এখনো পর্যন্ত আমাদের 18টা রেলওয়ে জোন রয়েছে। যেমন হচ্ছে পূর্ব রেলওয়ে দেখো কলকাতা, ঠিক আছে? তারপর দেখো পূর্ব মধ্য রেলওয়ে হাজিপুর, এইভাবে দেওয়া আছে। তো সবথেকে বেশি রেলওয়ে জোন রয়েছে আমাদের কলকাতাতেই রয়েছে, ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে। আমাদের এখানে 3টে রেলওয়ে বোর্ড রয়েছে। একটা পূর্ব রেলওয়ে, এটা দেখতে পাচ্ছ। আরেকটা দেখো আমাদের রয়েছে রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে, ঠিক আছে? গার্ডেন রিচ কলকাতাতে যেটা রয়েছে। আরেকটা আমাদের হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পাতাল রেল যেটা বা মেট্রো রেল যেটা রয়েছে, এই যে কলকাতা মেট্রো রেল, ঠিক আছে? এটাও দেখো কলকাতার রয়েছে। তো আমাদের মনে রাখবে 3টে দপ্তর কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। কলকাতা 3টে জোন কিন্তু পশ্চিমবঙ্গেই শুধু রয়েছে, ঠিক আছে? তো এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে আমাদের সবথেকে বেশি রেলওয়ে জোন কোথায় রয়েছে, ঠিক আছে? তো মনে রাখবে কলকাতাতে কিন্তু 3টে জোন রয়েছে, ঠিক আছে? বাকি যে জোনগুলো রয়েছে 18টা জোনের মধ্যে, সেগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। যেকোনো কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় তোমাদের এখান থেকে দিতে পারে, কারণ আমাদের কিন্তু সবকটা জোনই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই চার্টটা ভালো করে তোমরা দেখে নেবে যারা রেলের বিশেষ করে পরীক্ষা দেবে, এবং অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই রেলওয়ে জোন থেকে কিন্তু কোশ্চেন আসে। শুধু এই নয় যে রেলের পরীক্ষাতেই আসে, আমি অন্যান্য পরীক্ষাতেও দেখেছি যে সেখানেও কিন্তু রেলওয়ে জোন থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখবে। এরপর দেখো যে নেক্সট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা, ঠিক আছে? তো আমাদের প্রথম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে আমাদের মন্ত্রিসভা গঠিত হয়েছিল, সেখান থেকেও তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। যেমন ধরো আমাদের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। অর্থমন্ত্রী কে ছিলেন? আর কে শানমুখাম চেট্টি। আইনমন্ত্রী প্রথম আমাদের কে ছিলেন? বি আর আম্বেদকর, ঠিক আছে? তারপর দেখো প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বলদেব সিং। তো এই সমস্ত কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা হয় যে আমাদের স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন, উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে? বা ধরো এখানে দেখো আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন জওহরলাল নেহেরু, এটাও জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়াও একটু যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়, তো মনে রাখবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছাড়া তার অধীনে কিন্তু পররাষ্ট্র এবং কমনওয়েলথ সম্পর্ক এবং বৈজ্ঞানিক গবেষণা, এই সমস্ত দপ্তরগুলোও ছিল, ঠিক আছে? তো এইগুলো থেকেও অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় যে পররাষ্ট্র কমনওয়েলথ মন্ত্রী কে ছিলেন, ঠিক আছে? তো মনে রাখবে জওহরলাল নেহেরুর হাতেই তখন কিন্তু এই দপ্তরগুলোও ছিল, ঠিক আছে? তারপর দেখো আমাদের রেল এবং পরিবহন মন্ত্রী কে ছিলেন? জন মাথাই। এটাও অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? তো এরকম দেখো প্রচুর রয়েছে। শ্রমমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? অমৃত কৌর, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে দেখে নেবে, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। যেমন আমাদের শিল্প ও সরবরাহ মন্ত্রী কে ছিলেন? শ্যামা প্রসাদ মুখার্জি, ঠিক আছে? তো এগুলো ভালো করে জেনে রাখবে। এগুলো কিন্তু কোশ্চেন পরীক্ষা এখান থেকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এরপর দেখো আমাদের প্রধানমন্ত্রী যখন এলো কথা, তখন প্রধানমন্ত্রী সম্বন্ধে আমরা আরেকটু কিছু ইনফরমেশন জেনে নেব। তো প্রধানমন্ত্রী আমাদের এখনো পর্যন্ত যতজন হয়েছেন, ঠিক আছে? সেই জওহরলাল নেহেরু থেকে শুরু করে এখনো পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী হয়েছেন, তো তাদের একটা তালিকা আমরা এখানে ভালো করে দেখে নেব। এখান থেকেও অনেক কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাবে প্রধানমন্ত্রীর থেকে, ঠিক আছে? তো প্রধানমন্ত্রী আমাদের প্রথমে যেটা বললাম, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন, ঠিক আছে? ইনি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং সবচেয়ে দীর্ঘকালীন মেয়াদী প্রধানমন্ত্রী, যিনি প্রথম পদে থাকাকালীন কি হয়েছে? মারাও গিয়েছিলেন, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন যদি আসে পরীক্ষায়, আশা করি তোমরা করতে পারবে। যদি জিজ্ঞাসা করা হয় যে এমন যে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন যিনি পদে থাকাকালীন মারা গিয়েছিলেন, ঠিক আছে? বা ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, বা সবচেয়ে কালীন মেয়াদের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই কোশ্চেন গুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো নেক্সট আমাদের দেখো অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দ। তো প্রথম দেখো ভারতের প্রথম ভারপ্রাপ্ত
প্রধানমন্ত্রী। তো এই কোয়েশ্চেনটাও জিজ্ঞাসা করা হয় যে ভারতের প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে। এরপর দেখো, যিনি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, এনার সময় উল্লেখযোগ্য ঘটনা 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো অনেক সময় জিজ্ঞাসা করায় কোয়েশ্চেনে যে বা 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে। তো এটা হয়ে যাবে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী। তার একটা বিখ্যাত স্লোগান দেখো ছিল, সেটা হচ্ছে জয় জওয়ান জয় কিষান। এটাও অনেকবার পরীক্ষায় কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে জয় জওয়ান জয় কিষান স্লোগানটা কোন প্রধানমন্ত্রীর দেওয়া, ঠিক আছে। তো এটা মনে রাখবে, লাল বাহাদুর শাস্ত্রী এই উক্তিটা করেছিলেন, জয় জওয়ান জয় কিষান, ঠিক আছে। এরপর দেখো, দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দ দ্বিতীয়বারের জন্য। তারপর দেখো, ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এরপর দেখো, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে, এবং প্রথম পদত্যাগও করেছেন। তো এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী কে হয়েছিলেন, তাহলে কি হয়ে যাবে, মোরারজি দেশাই, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন কি হতে পারে প্রধানমন্ত্রীর তালিকা থেকে। তো বলে, একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে এমন একজন প্রধানমন্ত্রীর নাম বলো যিনি কোনোদিন সংসদে মুখোমুখি হননি, ঠিক আছে, মানে সংসদে একবারও যাননি। তো এটা হয়ে যাবে কিন্তু চৌধুরী চরণ সিং, ঠিক আছে। দেখো পরবর্তীকালে আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়। তো এখানে দেখো, প্রথম মহিলা যিনি দ্বিতীয় মেয়াদি হিসাবে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর দেখো চলে আসছে রাজীব গান্ধী। রাজীব গান্ধী থেকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে কম বছর মানে কম বয়সী প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন, তিনি হচ্ছে আমাদের রাজীব গান্ধী, ঠিক আছে। পরবর্তী দেখো ভিপি সিং। তো অনাস্থা ভোটের পর পদত্যাগ করা প্রথম প্রধানমন্ত্রী যদি জিজ্ঞাসা করা হয়, তো হয়ে যাবে কিন্তু ভিপি সিং, ঠিক আছে। এরপর চন্দ্রশেখর সমাজবাদী নেতা পার্টির সদস্য ছিলেন। এরপর পিভি নরসিংহ রাও, নরসিংহ রাও। তো এখান থেকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে দক্ষিণ ভারত থেকে প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন, তো মনে রাখবে পিভি নরসিংহ রাও, ঠিক আছে। এরপর দেখো যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় অটল বিহারী বাজপেয়ী থেকে, ঠিক আছে। তো অটল বিহারী বাজপেয়ী দেখো প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ পূর্ণ করেছেন, ঠিক আছে। তো এনার সময় মনে রাখবে আরো একটা ইম্পর্টেন্ট ঘটনা, যেটা আমাদের সেই পরমাণু টেস্ট করা হয়েছিল, পোখরানের দ্বিতীয় পরমাণু টেস্ট করা হয়েছিল। তো এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। তারপর দেখো আমাদের চলে আসছেন মনমোহন সিং, প্রথম শিখ প্রধানমন্ত্রী, ঠিক আছে। তো প্রথম শিখ প্রধানমন্ত্রী হিসাবে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এবং বর্তমানে যিনি আমাদের রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি হচ্ছেন আমাদের চতুর্থ প্রধানমন্ত্রী যিনি পরপর 2 মেয়াদে দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে। দেখো এখানে আর একটা জিনিস বলে রাখি, অটল বিহারী বাজপেয়ীর একটা বিখ্যাত স্লোগান ছিল, লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগানটাকে তিনি আর একটা উক্তি জুড়ে দিয়ে বলেছিলেন যে লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি ছিল জয় জওয়ান জয় কিষান। অটল বিহারী বাজপেয়ীর উক্তি মানে উক্তি ছিল যে জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞান, ঠিক আছে। তো এই কথাটা মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, ঠিক আছে, এটা কার উক্তি। তাহলে জয় জওয়ান জয় কিষান যদি শুধু হয় তাহলে হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী, আর অটল বিহারীর ক্ষেত্রে হয়ে যাবে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, ঠিক আছে। আর আমাদের আর একটা উক্তি মনে রাখবে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে তিনি এর সঙ্গে আরো একটা উক্তি যোগ করেছেন, সেটা হচ্ছে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান জয় অনুসন্ধান, ঠিক আছে। তো অনুসন্ধান যখন অ্যাড হয়ে যাবে তখন হয়ে যাবে কিন্তু নরেন্দ্র মোদী, ঠিক আছে, নরেন্দ্র দামোদর দাস মোদী, ঠিক আছে। তো এগুলো একটু খেয়াল রাখবে, এইভাবে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। যত জানবে, দেখো জিকে মনে রাখবে, জিকে এর কোনো শেষ নেই, ঠিক আছে। জিকে একটা গভীর সমুদ্রের মতো, এখানে তুমি নিজের যত নলেজ বাড়াবে, যত অন্যের থেকে জেনে রাখতে পারবে, ততই কিন্তু তুমি আগে এগিয়ে যাবে, ঠিক আছে। এখানে শেষ বা শুরু বলে কিছু নেই জিকের ক্ষেত্রে। বারবার বলছি, তুমি যদি মনে করো যে আমি একটা বাজার চলতি বই যে কোনো একটা পড়ে নেব, তাহলে আমি সব জেনে গেলাম, তাতে একদম ধারণা করবে না, ঠিক আছে। কোনো বই কিন্তু পারফেক্ট নয় একটা আমাদের পরীক্ষা জন্য, ঠিক আছে।
এমন কোনো বই নেই, ঠিক আছে? তো তোমাকে বিভিন্ন ভাবে কিন্তু নলেজ সংগ্রহ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের বেসিক একটা আইডিয়ার জন্য যেকোনো একটা বই কিন্তু আমাদের প্রাইমারি ভাবে ফলো করতে হবে। এরপর তোমাকে কিন্তু প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং এমসিকিউ যখন প্র্যাকটিস করবে দেখবে তখন বুঝতে পারবে যে একটা বই কিন্তু সাফিসিয়েন্ট নয়। তোমার কোশ্চেন অ্যান্সার যখন তুমি দেখবে করতে পারছো না, তখন বুঝতে পারবে যে একটা বই কিন্তু সাফিসিয়েন্ট নয়। সেই জন্য বারবার আমি তোমাদের ক্লাসে যেটা বলে থাকি, বেশি করে তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমরা যে কোনো একটা বই পড়ো, টেক্সট বই পড়ো, ঠিক আছে? টেক্সট বইটা ভালো করে রিডিং পড়ে নিলে, 2-3 বার কি 1 বার কি 2 বার, যার যেরকম ব্যাপার, সেগুলো লাইন দিয়ে ভালো করে পড়ে নিলে, নেয়ার পর এবার তোমরা এমসিকিউতে প্র্যাকটিস করো ভালো করে এমসিকিউ, ঠিক আছে? এবং এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, দেখবে তোমার কিন্তু আস্তে 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 জিকে এর নলেজ বাড়বে। যেখানে অঙ্ক বা রিজনিং এর ব্যাপার নয় যে আমি 10টা 12টা 15টা 20টা চ্যাপ্টার করে নিলাম, সেই জায়গা থেকে সেই চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসবে, ঠিক। কিন্তু এখানে জিকের ক্ষেত্রে একদমই ঠিক উল্টো, জিকের কোনো সিলেবাস শুরুও নেই শেষও নেই, ঠিক আছে? তুমি যত জানবে ততই তোমার পক্ষে ভালো, তুমি ততই আনসার ভালো করতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? চলো নেক্সট টপিকে চলে আসছি। এরপর দেখো এই কোশ্চেনটাও পরীক্ষায় এবছর এসছে, আমাদের ভারতের উপপ্রধানমন্ত্রীর তালিকা। তাহলে প্রধানমন্ত্রী পড়লাম, এরপর আমাদের কি জানতে হবে, আমাদের উপপ্রধানমন্ত্রী, ঠিক আছে? এরকম রাষ্ট্রপতির তালিকা হয়, এরকম বিভিন্ন তালিকা হয়, সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? উপরাষ্ট্রপতির তালিকা হয়, ঠিক আছে? তো একটা ক্লাসের মধ্যে আমি যতটা পেরেছি তোমাদের নোটস দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? একটা ক্লাসে আমিও তোমাদের জানো যে 7-8টা টপিকের মতনই তোমাদের নোটস দিই স্ট্যাটিক জিকের, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স করাই, ঠিক আছে? এমসিকিউ আমরা ক্লাসে প্র্যাকটিস করিয়ে থাকি, তোমাদের ধরে ধরে প্র্যাকটিস করাই। তো এখানেও তাই, আমি একটা ক্লাসে যতগুলো নোটস পেরেছি তোমাদের দিয়েছি, ঠিক আছে? সেরকমই এখানে যেমন দেখো প্রধানমন্ত্রী যেমন পড়লাম, এখানে উপপ্রধানমন্ত্রী পড়ছি, এরকম রাষ্ট্রপতির তালিকা হয়, উপরাষ্ট্রপতি হয়, রাজ্যপাল হয়, মুখ্যমন্ত্রীর তালিকা হয়, এরকম প্রচুর নোটস হয়, ঠিক আছে? তো সেগুলো আমরা পরবর্তীকালে আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? তোমাদের ক্লাসে আমি যখন তোমাদের ক্লাস নেবো, সব নোটস কিন্তু ধীরে ধীরে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা খালি পড়তে থাকো, তোমাদের কাজ হবে পড়া খালি, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের উপপ্রধানমন্ত্রীর যদি তালিকাটা দেখি, তো আমাদের দেখো প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। এই কোশ্চেনটাই ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় যে আমাদের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, তাই না? তো এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়, তো মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে আর কি কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, দেখো স্ট্যাচু অফ ইউনিটি জানো তোমরা কোথায় রয়েছে আমাদের, ওই যে বললাম গুজরাটের নর্মদা নদীর তীরে অবস্থিত রয়েছে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি, ঠিক আছে? তো এই কোশ্চেনটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, স্ট্যাচু অফ ইউনিটি কার মূর্তি রয়েছে, ঠিক আছে? তো সর্দার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ ভারতের লৌহ মানব বলা হয় এনাকে, ঠিক আছে? তো এনাকে ভারতের লৌহ মানব বলা হয়, কারণ কি, কারণ দেখো তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল স্বাধীনতার সময়, তখন কিন্তু সেই রাজ্যগুলোকে একত্রীভূত করার ব্যাপারে কিন্তু তিনি বিশাল ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখবে, তো এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? তারপর দেখো মোরারজি দেশাই, যেটা বললাম, এটা কলকাতা পুলিশে কোশ্চেন এসছিল এবছর, ঠিক আছে? কলকাতা পুলিশের পরীক্ষায় এসছিল যে মোরারজি দেশাই থেকে, ঠিক আছে? যে আমাদের কোশ্চেনটা এইভাবে এসছিল কলকাতা পুলিশে, যে 1967 সালে আমাদের কে উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কিভাবে কোশ্চেনটা এসছে, তোমাকে কিন্তু সাল থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। দেখো এখানে সাল ওপরে লেখাই রয়েছে, 1967 সাল থেকে 1969 সাল পর্যন্ত তিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, ঠিক আছে? তো এই কোশ্চেনটাই কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছে, এবং কিন্তু এটা কমন ছিল, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কোশ্চেন তোমার ওই টপিক থেকেই আসবে, ঠিক আছে? কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করা হবে। সেই জন্যই আমি তোমাদের বারবার বলে থাকি যে কোনো একটা জায়গা থেকে পড়ে নাও, পড়ার পরে বিভিন্ন টাইপের এমসিকিউ তোমরা প্র্যাকটিস করো, না প্র্যাকটিস এমসিকিউ করলে তাহলে কিন্তু জানতে পারবে না, ঠিক আছে? যে কোশ্চেনের প্যাটার্ন কি রকম হচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বলার উদ্দেশ্য।
দেখো মোরারজি দেশাই থেকে আর কি কোশ্চেন আসতে পারে। তো তিনি দেখো তিনি ভারতের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ছিলেন। প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কিন্তু ছিলেন না, ঠিক আছে, এবং বোম্বের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীও হয়েছিলেন। তারপর দেখো তৃতীয় হিসাবে যোগ দিয়েছিলেন চৌধুরী চরণ সিং, ঠিক আছে। তারপর দেখো তারপর জগজীবন রাম, তারপর যশবন্ত রাও চ্যাবন, চৌধুরী দেবিলাল, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের লাস্ট যিনি হয়েছেন লাল কৃষ্ণ আডবাণী, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটাও পরীক্ষায় আসে। তো 2002 থেকে 2004 সাল পর্যন্ত তিনি কিন্তু ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। এরপরে কিন্তু এখনো পর্যন্ত আর কেউ উপপ্রধানমন্ত্রী এখনো কেউ হননি, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো ভালো করে মাথায় রেখে দাও। এই জায়গায় চার্ট, এইরকম চার্ট হিসাবেই আমি তোমাদের এক্সাক্ট তোমাদের যেমন এখন পড়াচ্ছি ক্লাসেও ঠিক একইভাবে যে টপিক গুলো তোমাদের দেখালাম 100+ টপিক, এইরকমই নোটস তোমরা পেয়ে থাকবে। প্রত্যেকটা টপিকের ওপর এইরকমই ইংরাজি এবং বাংলায় নোটস পাবে, ঠিক আছে। তো বাংলা ইংরাজি দুটো ভাষাতেই থাকবে। তারপর দেখো আমাদের আজকের যে টপিক রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং তাদের সদর দপ্তর, ঠিক আছে। তো আমাদের এখান থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, যেমন ধরো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএন যে হেডকোয়ার্টার এটা কোথায় রয়েছে? নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। ইউনিসেফ কোথায় রয়েছে? নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো যেটা রয়েছে ইউএন ওমেন রয়েছে, এটাও নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর দেখো প্রচুর এখানে রয়েছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ঠিক আছে। এদের হেডকোয়ার্টার রয়েছে কিন্তু ওয়াশিংটন ডিসি তে রয়েছে, ঠিক আছে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। আগের বছর এনটিপিসি পরীক্ষায় আমার সেটা কিন্তু এই হেডকোয়ার্টার থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। ইউনেস্কোর হেডকোয়ার্টার কিন্তু জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। বারবার তোমাদের বলছি, দেখো যে অভিজ্ঞতা আমি পেয়েছি বা এতদিন পড়িয়ে তোমাদের থেকে পেয়েছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কোনো মিথ্যে বা বুজরুকির ব্যাপার নেই যে আমি তোমাদের বলে যাচ্ছি ভাঁওতাবাজি দিচ্ছি, এরকম কোনো ব্যাপার না। যেটা সত্যি সেটাই তোমাদের সামনে বলছি, ঠিক আছে। যেটা কমন এসছে সেটাই তোমাদের সামনে বলছি। কমন না আসলে বড় গলায় কি করে বলতে পারতাম, তাই না? তো তোমাদের সামনে প্রুফও দেখিয়ে দিচ্ছি। তো তোমরাও যদি এইভাবে ফলো করো তোমরাও আশা করি ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো প্রচুর এখানে নোটস রয়েছে, যেমন হচ্ছে সার্কের হেডকোয়ার্টার রয়েছে যেটা আমাদের কাঠমান্ডু নেপালে রয়েছে। এসিয়ানের হেডকোয়ার্টার জিজ্ঞাসা করা হয়, তো এটা আমাদের ইন্দোনেশিয়া জাকার্তায় রয়েছে, ঠিক আছে। তো এরকম সবকটা দেখো হেডকোয়ার্টার এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে পড়বে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এটাও জিজ্ঞাসা করা, এটা রোম ইতালিতে রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হেডকোয়ার্টারের লিস্ট পড়তে হবে। এরপর দেখো আমি যেটা বলছিলাম তোমাদের বিভিন্ন যে উৎসব, ঠিক আছে, যেটা তোমাদের রেলের পরীক্ষা এবং এসএসসির পরীক্ষায় তোমরা যদি কোশ্চেন ঘাঁটো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটো, সেখানে দেখতে পাবে উৎসব এবং হচ্ছে ডান্স, নৃত্য যেগুলো, সেগুলো কোশ্চেন তোমরা পাবেই পাবে, ঠিক আছে। কারণ এসএসসি রেলের এগুলো হচ্ছে ফেভারিট টপিক, ঠিক আছে। এখান থেকে আসি আর যেমন দেবে WBPSC যে ফেভারিট টপিক হচ্ছে দেখবে বুকস অ্যান্ড অথর্স, বেঙ্গলি যে সমস্ত বুকস অ্যান্ড অথর্স রয়েছে, ঠিক আছে, পথের পাঁচালী কার লেখা বা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে বই ডিরেক্টর, এগুলো থেকে বেশি আসে পিএসসির পরীক্ষায়। কিন্তু আবার রেলের পরীক্ষায় আমি দেখেছি এদের হচ্ছে ডান্স ফেস্টিভ্যাল, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এরা এই দিকে বেশি কিন্তু ফলো করে, ঠিক আছে। তো যার যেরকম প্যাটার্ন সেগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে, না হলে শুধু গাধার মতো পরিশ্রম করে গেলে কিচ্ছু লাভ হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো গুজরাটে আমাদের যে নৃত্যগুলো খুব বিখ্যাত, সেটা হচ্ছে মোধেরা নৃত্য উৎসব, ঘুড়ি উৎসব, নবরাত্রি। হরিয়ানা যেটা রয়েছে সুরজকুণ্ড কারুশিল্প মেলা, দেখো এটা প্রত্যেক বছর হয়, খুব বিখ্যাত একটা মেলা। তো এটা কিন্তু আমাদের হরিয়ানাতে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে।
তারপর দেখো আমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করে মাজুলি উৎসব। মাজুলি উৎসব কোথায় হয়? আসামে হয়। এছাড়া কি হয়? দিহিং পাটকাই উৎসব, বহাগ বিহু উৎসব, অম্বুবাচী মেলা, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে অম্বুবাচী মেলা কোথায় হয়ে থাকে, ঠিক আছে? তো এগুলো মনে রাখবে, আসামে কিন্তু হয়ে থাকে। এরপর দেখো ঝাড়খণ্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সরহুল, ঠিক আছে, সরহুল ফেস্টিভ্যাল। গোয়ার ক্ষেত্রে দেখো মান্ডো ফেস্টিভ্যাল, ঘুমট, এই ঘুমটটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঘুমটটা একটা পরীক্ষায় কিন্তু এসেছিল। এছাড়া দেখো সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব, ঠিক আছে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া দেখো বিহুলা, বিহুলা ছট পূজা, তারপর সোনারপুর পশু মেলা, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের কিন্তু বিহারে রয়েছে, ঠিক আছে। এছাড়া দেখো শ্রাবণী মেলা, মধ্যপ্রদেশের ক্ষেত্রে খাজুরাহ উৎসব, খাজুরাহ যে টেম্পল আছে, নাম শুনেছ, মন্দির রয়েছে, এই খাজুরাহ উৎসব কিন্তু খুব বিখ্যাত। এছাড়া কুম্ভ মেলাও রয়েছে। তারপর দেখো জম্মু অ্যান্ড কাশ্মীরের যে কোশ্চেনটা খুব আসছে পরীক্ষায়, টিউলিপ উৎসব, ঠিক আছে, টিউলিপ যে ফুল সেখানে প্রচুর পরিমাণে হয়, তো এখানে কিন্তু চাষ করা হয়, সেই টিউলিপ উৎসব কিন্তু খুব বিখ্যাত। এছাড়া সিন্ধু দর্শন, অমরনাথ যাত্রা, ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব বিখ্যাত। ওড়িশার ক্ষেত্রে দেখো কোণার্ক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প, ঠিক আছে, রথযাত্রা, এগুলো রয়েছে। কর্ণাটকের ক্ষেত্রে দেখো রয়েছে পাট্টাডাকাল উৎসব, ঠিক আছে, গুডি পাওয়া, হাম্পি, হয়শালা, কাম্বালা, এই সমস্ত গুলো খুব বিখ্যাত উৎসব। কেরালার ক্ষেত্রে ওনাম, নিশগন্ধি, বই কথাষ্টমী উৎসব, ঠিক আছে, ইত্যাদি রয়েছে। রাজস্থানের ক্ষেত্রে দেখো মরু উৎসব খুব বিখ্যাত, মাতোৎসব উৎসব, ঠিক আছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে কালিদাস উৎসব, চিকু উৎসব, এগুলো রয়েছে। তামিলনাড়ুর ক্ষেত্রে দেখো পঙ্গল খুব বিখ্যাত, প্রচুরবার বিভিন্ন পরীক্ষায় এসছে, ডব্লিউবিপির ক্ষেত্রেও অনেকবার এসছে পরীক্ষা, ঠিক আছে, এবং রেলের ক্ষেত্রেও, এসএসসির ক্ষেত্রেও আসে। এছাড়া জাল্লিকাট্টু খুব বিখ্যাত উৎসব, জাল্লিকাট্টু অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। তেলেঙ্গানার ক্ষেত্রে দেখো বোনালু, উগাদি, বাথুকাম্মা। মিজোরামের ক্ষেত্রে বিখ্যাত একটা উৎসব চাপচারকুট। নাগাল্যান্ডের ক্ষেত্রে একটা বিখ্যাত উৎসব পাখি উৎসব, যেটা হচ্ছে হর্নবিল পাখি উৎসব, ঠিক আছে। এছাড়া দেখো উত্তরপ্রদেশের কুম্ভ মেলা, ঠিক আছে। দেখো কুম্ভ মেলা সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তো মনে রাখবে প্রতি 6 বছর অন্তর কিন্তু হরিদ্বারে, ঠিক আছে, গঙ্গা এবং প্রয়াগরাজে অর্ধ কুম্ভ কিন্তু আয়োজিত হয়ে থাকে, ঠিক আছে। আর প্রতি 12 বছর অন্তর কিন্তু হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে পূর্ণ কুম্ভ আয়োজিত হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবে, এগুলো জিজ্ঞাসা করা হয় যে 12 বছর নিচের কোন জায়গায় পূর্ণ কুম্ভ আয়োজিত হয়, ঠিক আছে। এইভাবেও কিন্তু কোশ্চেন আছে, তো এইটুকুনি যদি মনে রাখতে পারো, তাহলে ওই কোশ্চেন এলে কুম্ভ মেলা থেকে, তাহলে তোমরা করতে পারবে। আরেকবার বলে দিচ্ছি কি কোশ্চেন আছে, যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে নিচের কোন জায়গায় আহ 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ আয়োজিত হয়ে থাকে, বা পূর্ণ কুম্ভ কত বছর অন্তর হয়, এইভাবেও কিন্তু কোশ্চেন আসতে দেখা গেছে, ঠিক আছে, বা কোশ্চেন আসে। তো এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে, এক্সাক্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলোই তোমাদের বলছি, ঠিক আছে। নেক্সট দেখো পাঞ্জাবে রয়েছে হোলা মহল্লা ফেস্টিভ্যাল বা হোলা মহল্লা উৎসব, বৈশাখী রয়েছে খুব বিখ্যাত, লোরি রয়েছে খুব বিখ্যাত, ঠিক আছে। তারপর মণিপুরে দেখো চাভাং কুট ইত্যাদি রয়েছে, সাংগাই উৎসবটা খুব বিখ্যাত মণিপুরে, ঠিক আছে। সিকিমের ক্ষেত্রে সাগা দাওয়া, লোসার, এগুলো লোসং, এগুলো কিন্তু খুব বিখ্যাত, এগুলো রেলের পরীক্ষায় খুব আসে, ঠিক আছে, রেল এসএসসির পরীক্ষায় খুব আসে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো নান্দিকার জাতীয় উৎসব, এছাড়া আমাদের নববর্ষ, দুর্গাপূজা, দীপাবলি, এগুলো তো রয়েছে, দোল উৎসব, ঠিক আছে। যেগুলো একটু মানে একটু অদ্ভুত টাইপের নাম শোনায় দেবে, সেগুলো তোমাদের বেশি দেয়। এই টাইপের দুর্গাপূজা, দেখো দুর্গাপূজা পশ্চিমবঙ্গে হয়, সবাই জানে, ঠিক আছে, তোমাদের ওইটা না দিয়ে এইগুলো দেবে, ঠিক আছে। তো এগুলো একটু খেয়াল রাখবে, সোজাও পড়তে হবে আমাদের, শক্তও পড়তে হবে, ঠিক আছে। দিল্লি দেখো কুতুব উৎসব, ভারত রং মহোৎসব, রোশনারা, শালিমার ইত্যাদি উৎসব রয়েছে। ত্রিপুরায় একটা খুব বিখ্যাত রয়েছে, সেটা হচ্ছে খার্চি পূজা আর কের পূজা, ঠিক আছে, এই দুটো পরীক্ষায় আসতে আমি দেখেছি। অরুণাচল প্রদেশ লোসার উৎসব এবং বুড়িবুট ফেস্টিভ্যাল, ঠিক আছে, বুড়িবুট খুব বিখ্যাত, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। গঙ্গা দশেরা হচ্ছে উত্তরাখণ্ড,
আচ্ছা, মেঘালয়ের ক্ষেত্রে দেখো ওয়াঙ্গালা উৎসব, নংক্রেম উৎসব, ঠিক আছে, বব ডিলান উৎসব। আচ্ছা, হিমাচল প্রদেশে দেখো হরিয়ালি, বৈশাখী, ছত্তিশগড় হরেলি, ঠিক আছে, দেখো দুটো একটু নাম তফাৎ হয়ে যাচ্ছে। হিমাচল প্রদেশের ক্ষেত্রে বলা হচ্ছে হরিয়ালি, আর ছত্তিশগড়ে হয়ে যাবে হরেলি, ঠিক আছে। তো যখন কোশ্চেন আসবে তখন কিন্তু গুলিয়ে ফেলবে না, নামটা দেখে ভালো করে আনসার করবে, ঠিক আছে। লাদাখের ক্ষেত্রে দেখো বিশ্ববিখ্যাত দুটো উৎসব, হেমিস ফেস্টিভ্যাল আর লোসার ফেস্টিভ্যাল, এছাড়া সিন্ধু দর্শনও হয়ে থাকে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে ব্রহ্ম উৎসব এবং উগাদি, ঠিক আছে, যেটা তেলেগুর নববর্ষ উৎসব, ঠিক আছে। তো এগুলো কিন্তু মাথায় রাখবে। এরপর দেখো যে নেক্সট টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লোক নৃত্য, ঠিক আছে, যেটা ডান্স ফেস্টিভ্যাল বললাম। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো গম্ভীরা রয়েছে, ঠিক আছে, গম্ভীরা খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই গম্ভীরা এসেছে। পাঞ্জাবের ক্ষেত্রে ভাংড়া, গিদ্দা, রাজস্থানের ক্ষেত্রে ঘুমার, ঠিক আছে, তামিলনাড়ুর ভারতনাট্যম, তারপর উত্তরপ্রদেশের রাসলীলা, উত্তরাখণ্ডের ক্ষেত্রে গাড়োয়ালি, এগুলো কিন্তু এসছে খুব। গোয়ার ক্ষেত্রে ফুগাদি, ঠিক আছে, ঘোড়ে মোদানি, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। মধ্যপ্রদেশের ক্ষেত্রে মটকি, তারপর দেখো ছত্তিশগড়ের রাউত নাচা, পাণ্ডবনী, ঠিক আছে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে ফাগুয়া, সারহুল, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে দেখো চালো, বারদো ছাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মণিপুরের ক্ষেত্রে দেখো নংক্রেম, লাহো, মিজোরামের ক্ষেত্রে দেখো চেরাও নাচ, ঠিক আছে। নাগাল্যান্ডের ক্ষেত্রে একটা বিখ্যাত ডান্স, সেটা হচ্ছে বাম্বু ডান্স, ঠিক আছে। তো দেখবে বাঁশ নিয়ে মেয়েরা সব নাচে, ঠিক আছে, যারা দেখেছো একটু ভালো করে দেখবে। তো এটা কিন্তু খুব বিখ্যাত নাগাল্যান্ডের, ঠিক আছে। ত্রিপুরার ক্ষেত্রে দেখো হোজাগিরি, হোজাগিরি পরীক্ষায় রেলের পরীক্ষায় প্রচুরবার এসছে, ঠিক আছে। সিকিমের ক্ষেত্রে দেখো চু ফাত, ঠিক আছে, তারপর ইয়াক চাম, ঠিক আছে, এগুলো খুব বিখ্যাত। লাক্ষাদ্বীপের ক্ষেত্রে দেখো লাভা, কোলকালি, এগুলো খুব বিখ্যাত, ঠিক আছে। তারপর অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, অনেকবার এসছে কুচিপুড়ি। আসাম বিহু, অনেকবার এসছে। বিহার জাতা যতীন, খুব বিখ্যাত। গুজরাটের ক্ষেত্রে গরবা, জানো তো গরবা এবারে ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে, ঠিক আছে, ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে। তারপর দেখো গুজরাটে আরো আছে, টিপ্পনি আছে, ডান্ডিয়া রাস আছে, হরিয়ানা ঝুমার ফাগ, ঠিক আছে। তো এগুলো খুব পপুলার, এগুলো তোমাদের পড়তে হবে। হিমাচল প্রদেশ ঢালি, ছাপেলি, ডাঙ্গি, জম্মু কাশ্মীর রউফ, হিকাত। তারপর কর্ণাটকে খুব বিখ্যাত যক্ষ গান, কেরালার ক্ষেত্রে কথাকলি, ঠিক আছে। তারপর মহারাষ্ট্রের লাভানি, ওড়িশার হচ্ছে ওড়িশা শাস্ত্রীয় নৃত্য ছৌ। দেখো এই ছৌ নিয়ে একটা বিতর্ক আছে। ছৌ মনে রাখবে তিনটে রাজ্যে কিন্তু দেখা যায়, একটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে, একটা হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে ওড়িশাতেও দেখা যায়, ঠিক আছে। তো যে অপশনটা থাকবে সেই অপশন অনুযায়ী করবে। তো এরকম ভাবে দেখো ইংরাজিতেও কিন্তু একইভাবে নোটস থাকবে। তো যারা বাংলা ইংরেজি পড়তে চাও তো পড়তে পারো, ঠিক আছে। তো আমাদের নেক্সট টপিক দেখো ভারতের নোবেল পুরস্কার বিজয়ী, ঠিক আছে, এই যেটা ইংরেজিতে দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে বাংলায় নোটস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো পুরস্কার, নোবেল পুরস্কার বিজয়ী যদি দেখি, তো এখানে দেখো আমাদের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে 1913 সালে, এটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। তো এখানকার মধ্যে যে কোনো কিছু কোন বিষয় পেয়েছে এবং কোন সালে পেয়েছে, তোমাদের কিন্তু এই কটা মুখস্থ রাখতে হবে, মানে মনে রাখতে হবে, ঠিক আছে। যে কোনো কিছু সাল এবং কোন ক্ষেত্রে পেয়েছে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তারপর দেখো সিভি রমন পদার্থবিদ্যা, ঠিক আছে। তারপর হরগোবিন্দ খোরানা মেডিসিন, মাদার টেরেসা শান্তি, সুব্রমণ্যম চন্দ্রশেখর পদার্থবিদ্যা 1983 সালে। তারপর কৈলাস সত্যার্থী দেখো শান্তি 2014 সালে, এবং লাস্ট আমাদের অভিজিৎ ব্যানার্জি অর্থনীতি 2019 সালে। অমর্ত্য সেনটাও জিজ্ঞাসা করে, ঠিক আছে, কত সালে পেয়েছে, এবং আমাদের লাস্ট অর্থনীতিতে পেয়েছে 2019 সালে কৈলাস, অভিজিৎ ব্যানার্জি, এবং আহ, তার আগে পেয়েছিলেন অমর্ত্য সেন। আর এর আগে 2014 সালে শান্তিতে পেয়েছিলেন হচ্ছে কৈলাস সত্যার্থী, ঠিক আছে। বাচপান বাঁচাও আন্দোলনের ক্ষেত্রে তিনি পেয়েছিলেন, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো এখান থেকেও আমার কোশ্চেন কিন্তু কমন এসেছে, ঠিক আছে, কলকাতা পুলিশেই এসেছিল। রিসেন্ট কিছু কোশ্চেন আমি দিয়েছি, যেগুলো যেগুলো খুঁজে পেয়েছি, ঠিক আছে।
তো এটা দেখো কোশ্চেন কমন এসেছিল, সেটা হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত, ঠিক আছে। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটা জিজ্ঞাসা করা হয়েছিল। তো মনে রাখবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, উচ্চতা দেখো 1722 মিটার, ঠিক আছে। এছাড়া দেখো বাকি পর্বতগুলোর শৃঙ্গ কিন্তু জিজ্ঞাসা করা হয়, যেমন নীলগিরি, দোদাবেতা, ঠিক আছে, পূর্বঘাট, আহ পূর্বঘাট, জিন্দাগাদা, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে তোমাদের দেখে রাখতে হবে, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষায় আছে, ঠিক আছে। যেমন হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এর সর্বোচ্চ শৃঙ্গ দেখো পরেশনাথ পাহাড়, ঠিক আছে। তো এখানে একইভাবে দেখো ইংরাজিতেও দেওয়া রয়েছে, ইংরাজিগুলো ভালো করে দেখতে পারো, যার যদি ইংরাজিতে কেউ পড়তে চাও, নাহলে বাংলাতেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন যে পাহাড়গুলো রয়েছে সেগুলো থেকেও জিজ্ঞাসা করা হয়, যেমন মামা ভাগ্নে পাহাড় রয়েছে বীরভূমে, অযোধ্যা পাহাড় রয়েছে পুরুলিয়া, বাঘমুন্ডি পুরুলিয়া, শুশুনিয়া হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। তারপর দেখো পরেশনাথ পাহাড় পুরুলিয়া, বেলপাহাড়ি পশ্চিম মেদিনীপুর। তো এগুলো থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। এছাড়া দেখো জয়চণ্ডী পুরুলিয়া, বিহারীনাথ বাঁকুড়া ইত্যাদি, ঠিক আছে। দেখো আজকের নেক্সট টপিক হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এইরকম আমাদের অনেকগুলো জিনিস পড়তে হয়, যেমন ধরো বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তারপর হচ্ছে এলিফ্যান্ট রিজার্ভ, ঠিক আছে, টাইগার রিজার্ভ। এরকম বহু টপিক আছে যেগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। তো বায়োস্ফিয়ার রিজার্ভ থেকেও কোশ্চেন এসছে কমন, যারা করেছে, আহ, যাদের যে ব্যাচে পড়িয়েছি সেই ব্যাচে কোশ্চেন কমন এসছে, কোনটা এসছে আমি তোমাদের দেখাচ্ছি। তো তার আগে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভটা কি, ঠিক আছে। তো মনে রাখবে এটা যদি একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়, ঠিক আছে। তো বায়োস্ফিয়ার রিজার্ভ মনে রাখো, বায়োস্ফিয়ার রিজার্ভ বিশাল এলাকা জুড়ে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। দু তিনটে স্টেট নিয়েও কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে ওঠে, মানে দু তিনটে স্টেটের রাজ্যের বিভিন্ন অংশ নিয়েও কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে ওঠে, ঠিক আছে। তো এটা যদি মনে করো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, তো বায়োস্ফিয়ার রিজার্ভের এই যে মাঝখানের যে পয়েন্টটা রয়েছে দেখো, একে আমরা বলে থাকি কোর অঞ্চল, ঠিক আছে। তো কোর অঞ্চল এখানে মনে রাখবে রেস্ট্রিক্টেড এরিয়া, এই কোর অঞ্চল দেখো খুব রেস্ট্রিক্টেড এরিয়া থাকে। এখানে তুমি শুধু পরিবেশ নিরীক্ষণ কেন্দ্র ছাড়া, ঠিক আছে, মানে গবেষণা টবেষণা ছাড়া এই অঞ্চলে মানুষের কিন্তু অবাধ নিষিদ্ধ, ঠিক আছে। কারণ এই অঞ্চলে কিন্তু গুরুত্বপূর্ণ জীবজন্তুরা, তারা কিন্তু বাসস্থানের জায়গা রয়েছে এই জায়গাটা, ঠিক আছে। তো এই বুড়ো বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে একদম মিডিল পয়েন্ট যেটা রয়েছে সেটাকে আমরা কোর অঞ্চল বলছি। এখানে সাধারণ মানুষের প্রবেশ একদম নিষিদ্ধ, শুধুমাত্র গবেষণার জন্য আহ ছাড়পত্র নিয়ে কিন্তু এই জায়গাগুলো যেতে পারে। এখানে সাধারণত জীবজন্তুরা এখানে কিন্তু বাস করে, ঠিক আছে। তাই তাদের যাতে না ডিস্টার্ব হয় সেই জন্য এই জায়গাটা টোটালি কিন্তু নিষিদ্ধ করা আছে, ঠিক আছে। এবার দেখো এর কোর অঞ্চলে বাইরের জোন, মানে এই জোনটা যেটা রয়েছে এটাকে আমরা বলছি বাফার জোন, ঠিক আছে। তো এই বাফার জোনে দেখো এখানে বিভিন্ন ধরনের কাজকর্ম পারমিশন দেওয়া হয়, যেমন হচ্ছে সম্পদ সংগ্রহ, গবেষণা, শিক্ষামূলক কার্যকলাপ ইত্যাদি হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলোর জন্য ছাড়পত্র দেওয়া হয় এই বাফার জোনে, ঠিক আছে। মানে এখানে সম্পদ সংগ্রহ মানে মনে হচ্ছে তোমার ধরো কেউ মধু সংগ্রহ, পাতা সংগ্রহ, যারা সব বিভিন্ন আদিবাসী যারা রয়েছে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারা এই সমস্ত এই জায়গাগুলো থেকে জীবিকা নির্বাহ করতে পারে, ঠিক আছে। আর লাস্ট আমাদের এই অঞ্চলটা যেটা রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন জোন। তো এটা সব থেকে বাইরের অংশ, এখানে চাষবাস, পর্যটন, বসবাস ইত্যাদি কিন্তু এই অঞ্চলগুলোয় করা যেতে পারে। তো একটা মনে রাখবে, একটা বায়োস্ফিয়ার রিজার্ভ যদি এই পুরো বড়টা হয়ে থাকে, তো এখানে কিন্তু ন্যাশনাল পার্ক থাকতে পারে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থাকতে পারে, এর মধ্যেই হচ্ছে টাইগার রিজার্ভ থাকতে পারে, সবকিছু থাকতে পারে। তো সেই জন্যই বললাম একটা বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু গড়ে ওঠে, ঠিক আছে। তো এই বায়োস্ফিয়ার রিজার্ভের দেখো এখানে তালিকাগুলো সবকটা দিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের ভারতবর্ষে রয়েছে সবকটা এখানে দেওয়া রয়েছে, এবং কোন সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, এবং কোন রাজ্য জুড়ে এটা রয়েছে বা কোন রাজ্যে রয়েছে, এবং এখানে মূল প্রাণী কি কি রয়েছে, ঠিক আছে, কি কি প্রাণী এই অঞ্চলে আমরা দেখতে পাই এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো, সেখানে কিন্তু এটাও দেওয়া রয়েছে এখানে।
তো এই কোয়েশ্চেনটা দেখো আমাদের প্রাইমারি টেটে জিজ্ঞাসা করা ছিল, এটা কমন এসছে, ঠিক আছে, রিসেন্ট এই 2 বছর 2023-এ কিন্তু এটা কমন এসছে, ঠিক আছে। তো নীলগিরি দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, ঠিক আছে। তো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো 1986 সালে তৈরি হয়েছিল, ভারতের প্রথম, দেখো এখানে লেখাই রয়েছে ভারতের প্রথম এবং প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং এই কোয়েশ্চেনটাই প্রাইমারি টেটে কিন্তু কমন এসেছে আমার নোটস থেকে, ঠিক আছে। তো এটা দেখো তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক জুড়ে অবস্থিত। এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রাণী আমরা দেখতে পাই, যেমন নীলগিরি তাহাড়, বাঘ, লায়ন টেল ম্যাকাও, ঠিক আছে, লায়ন টেল ম্যাকাও আমরা দেখতে পাই, অর্থাৎ এক ধরনের বাঁদর আছে, দেখবে অনেকটা সিংহের মতো দেখতে, এবং ল্যাজটাও কিন্তু অনেকটা সিংহের মতো, মুখটাও খানিকটা ওই রকম, ঠিক আছে। তো এগুলোকে লায়ন টেল ম্যাকাও বলে থাকি। এই ধরনের জন্তুগুলো আমরা এই বায়োস্ফিয়ার রিজার্ভে দেখতে পাই, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে দেখতে পাই, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো নন্দা দেবী রয়েছে, মান্নার উপসাগর রয়েছে, নকরেক রয়েছে, এবং আমাদের সুন্দরবন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। তো এটা আমাদের 1989 সালে কিন্তু তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গে রয়েছে, এবং এখানে আমরা কি প্রাণী দেখতে পাই, মূলত রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই, ঠিক আছে। এবং 1989 সালে এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়েছিল, এবং এটা বহুবার কিন্তু পরীক্ষায় অলরেডি এসেছে, ঠিক আছে। তো একইভাবে দেখো প্রচুর, মানে সবকটা বায়োস্ফিয়ার রিজার্ভই এখানে দেওয়া আছে, মানস, শিমলিপাল, ঠিক আছে, সবকটাই এখানে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং ম্যাপ অনুযায়ী তোমরা যদি পড়তে চাও, তো এখানে দেখো ম্যাপ অনুযায়ী দেওয়া আছে কোন জায়গায় ভারতবর্ষে কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো রয়েছে, ঠিক আছে। তো ইংরেজিতেও একইভাবে দেওয়া রয়েছে, ইংরেজি চাইলে কেউ ইংরেজিতেও পড়ে নিতে পারবে, ঠিক আছে। এরপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স নোটসে চলে আসছি, ঠিক আছে। এতক্ষণ আমরা স্ট্যাটিক জিকে পড়লাম, ঠিক আছে। তো কিছু টপিক আমি তোমাদের যেগুলো যেরকম ক্লাসে করাই, ঠিক আছে, সেই রকমই যে 7-8টা ধরো নোটস দিয়ে থাকি প্রত্যেক ক্লাসে, ঠিক আছে। তো সেরকমই আজকের ক্লাসেও তোমাদের এই ক্লাসে দিলাম, ফ্রি ক্লাসে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আগামী দিনেও তোমাদের প্রত্যেকটা ক্লাসে দেব, ঠিক আছে। তো যতটা আজকে সম্ভব হলো দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এরপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে আমাদের কি ধরনের পড়া উচিত, ঠিক আছে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের এরকম বললাম যে এমসিকিউ আকারেও দিয়ে থাকি, এবং যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলোর নোটসও দিয়ে থাকি, সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। যেমন ধরো আমাদের রিসেন্ট কি হয়েছে, রিসেন্ট আমাদের পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, এবং তোমরা জানো এই জায়গাগুলো থেকে কোশ্চেন আছে যে এই বছর পদ্মশ্রী কে পেলেন, কে পদ্মভূষণ পেলেন, কে পদ্মবিভূষণ পেলেন, ঠিক আছে। তো এখানে দেখো নোটস দেওয়া রয়েছে, প্রত্যেক কটা স্টেট অনুযায়ী দেওয়া রয়েছে, তামিলনাড়ুতে কারা কারা পেয়েছে, কর্ণাটকে কারা কারা পেয়েছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গে যদি চলে আসি, দেখো পশ্চিমবঙ্গে মিঠুন চক্রবর্তী এবারে কিন্তু পেয়েছেন পদ্মভূষণ, ঠিক আছে। তো মিঠুন চক্রবর্তী আগামী দিনে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, যে কোনো আগামী দিনের পরীক্ষায়, এই ধরো পিএসসি ফুড আসছে, বা ক্লার্ক আসছে, বা মিসলেনিয়াস আসছে, বা রেল আগামী দিনে আসবে হয়তো, যদি তখন পরীক্ষা হয়। তো যে কোনো রিসেন্ট যে পরীক্ষা আসবে, কলকাতা পুলিশ বা যে কোনো পুলিশ, আগামী দিনে তোমরা এখান থেকে কোশ্চেন গ্যারান্টি আমি বলছি দেখতে পাবে, ঠিক আছে। তো এই নোটস গুলো ভালো করে একটু দেখে রেখো, যারা যারা রিসেন্ট যে কোনো পরীক্ষা দেবে, ঠিক আছে। রেলের জন্য তো আমি আগামী দিনে বলবোই, তখন কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে, তার জন্য তো আমি আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু রিসেন্ট যাদের পরীক্ষা আছে তারা কিন্তু এই জায়গাগুলো ভালো করে দেখে যেও, এখান থেকে তোমরা কোশ্চেন ডেফিনেটলি দেখতে পাবে, ঠিক আছে, আমার যেটা মনে হয়। তো এখানে দেখো পশ্চিমবঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী পেয়েছেন পদ্মভূষণ, সত্যব্রত মুখোপাধ্যায় পেয়েছেন, ঠিক আছে। আর কারা কারা পেয়েছেন, উষা উতুপ পেয়েছেন, ঠিক আছে, উষা উতুপ দেখো পদ্মভূষণ পেয়েছেন। আর কে পেয়েছেন, গীতা রায় বর্মন কলা বিভাগে পেয়েছেন, তাকদিরা বেগম কলা বিভাগে পেয়েছেন। তারপর নারায়ণ চক্রবর্তী বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলো সব পদ্মশ্রী, ঠিক আছে। পদ্মভূষণ গুলো পাশে লেখা রয়েছে, পদ্মভূষণ, ঠিক আছে। নারায়ণ চক্রবর্তী পেয়েছেন বিজ্ঞান প্রযুক্তি, রতন কাহার পেয়েছেন কলা বিভাগে, দুখু মাঝি পেয়েছেন সমাজকর্মী, ঠিক আছে। তারপর দেখো সনাতন রুদ্রপাল কলা বিভাগে পেয়েছেন, একলব্য শর্মা পেয়েছেন বিজ্ঞান ও প্রকৌশল থেকে, এবং নেপাল চন্দ্র সূত্রধর পেয়েছেন কলা বিভাগে, কলা বিভাগ মানে আর্টস অ্যান্ড কালচার থেকে, ঠিক আছে।
এছাড়াও দেখো আরেকটা যেটা তোমরা করবে সেটা বিদেশি কারা কারা পেয়েছেন, ঠিক আছে? তো বিদেশি থেকেও কিন্তু কারা কারা পেয়েছে জিজ্ঞাসা করা হয়। বাকি স্টেট গুলো তোমরা চাইলে পড়তে পারো, ঠিক আছে? যারা বিশেষ করে এসএসসি রেল দেবে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় বাকি স্টেটেও কারা কারা পেয়েছে। তবে সেক্ষেত্রে তোমরা পুরো এখানে দেখো অনেকজন পেয়েছে তো পদ্মশ্রী পদ্মভূষণ, তো এত তোমরা মনে রাখতে পারবে না, বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট, ধরো ক্রিকেট থেকে যারা পেয়েছেন, ফুটবল থেকে যারা পেয়েছেন, ঠিক আছে, বা পপুলার কোনো সিনেমা আর্টিস্ট পেয়েছেন, সেইগুলোই তোমরা দেখে রাখতে পারো, ঠিক আছে? তারপর দেখো আর কোনটা পড়বে, পশ্চিমবঙ্গের গুলো ভালো করে পড়বে। আর তোমরা হচ্ছে বিদেশি কারা কারা পেয়েছে তারা সেইগুলো পড়বে। যেমন ধরো তাইওয়ান থেকে পেয়েছে দেখো ইয়ং লিউ, বাণিজ্য এবং শিল্প থেকে পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন। ফ্রান্স থেকে পেয়েছেন শার্লট শপিন, ঠিক আছে, তারপর পিয়ের সিলভাইন, ফিলিওজ্যাট, ঠিক আছে, এরা সব পেয়েছেন। তো এই নামগুলো একটু দেখে রাখতে পারো। পাপুয়া নিউ গিনি থেকে দেখো পেয়েছে শচীন্দ্রন মুথুভেল, ঠিক আছে। মেক্সিকো থেকে পেয়েছেন রবি প্রকাশ সিং, ঠিক আছে। সেরকম বাংলাদেশ থেকেও পেয়েছেন দেখো রেজওয়ানা বন্যা রায়চৌধুরী, ঠিক, বন্যা চৌধুরী, ঠিক আছে, তো কলা বিভাগ থেকে পেয়েছেন। তো এইগুলো ভালো করে দেখে রাখতে পারো, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল পদ্মশ্রী পদ্মভূষণ 2024, ঠিক আছে, 2024-এর একদম কারেন্ট লিস্ট, এই রিসেন্ট আগের মাসেই হয়তো এটা ঘোষণা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 2023 সালে আমাদের যে লাস্ট অস্কার অ্যাওয়ার্ড যেটা ঘোষণা হয়েছে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো অস্কার অ্যাওয়ার্ড যেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন আসে। তো আমাদের সেরা ছবি হয়েছে এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স, ঠিক আছে। সেরা অভিনেত্রী হয়েছেন মিশেল ইও, সেরা অভিনেতা হয়েছেন ব্রেন্ডন ফ্রেসার, ঠিক আছে, এবং সেরা পরিচালক পেয়েছেন ড্যানিয়েল কোয়ান, ঠিক আছে, এবং ড্যানিয়েল স্কিনার। আর বেস্ট অরিজিনাল সং হয়েছে আমাদের জানো ভারতবর্ষ থেকে এটা প্রাইজটা পেয়েছে নাটু নাটু, যে গানটা খুব বিখ্যাত হয়েছে, আর 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 সিনেমা থেকে এটা কিন্তু প্রাইজ পেয়েছে। তো ভারতবর্ষ থেকে দুটো প্রাইজ পেয়েছে 2023 সালে অস্কারে। এই একটা হচ্ছে বেস্ট অরিজিনাল সং বিভাগে নাটু নাটু, যে গানটা, আর 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 সিনেমার থেকে। আর হচ্ছে আমাদের বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম থেকেও আমাদের প্রাইজ পেয়েছে, সেটা হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপার্স, ঠিক আছে। তো এই দুটো প্রাইজ হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে পেয়েছে। বাকি কারা অভিনেতা বিভাগে, অভিনেত্রী বিভাগে এবং ফিল্ম ডাইরেক্টর বিভাগে পেয়েছে এগুলো কিন্তু দেখে রাখবে, এগুলো থেকেই মূলত কোশ্চেন হয়। বাকি এই যেগুলো দিয়েছেন এগুলো নাও পড়তে পারো, ঠিক আছে। যেগুলো ইয়েলো মার্ক করা রয়েছে সেগুলোই তোমরা দেখতে পারো, এগুলো থেকেই কোশ্চেন ন্যাচারালি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এই যে এখানে লিখে দিয়েছি দেখো, ভারতীয় চলচ্চিত্র দুটো বিভাগে পেয়েছে, একটা হচ্ছে নাটু নাটু, আর একটা হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপার, ঠিক আছে। তো এগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে, এই যে ইংরেজিতেও দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর দেখো আমাদের যে লিস্টটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা পড়তে হবে। তো এই রকম কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রচুর টপিক তোমাদের আমি করিয়ে দিয়ে থাকি, ঠিক আছে। এটা তো আজকে দুটো নোটস তোমাদের দেখাতে পারলাম, কারণ জানো একটা ক্লাসে পসিবল নয়, সব তো নোটস দেওয়া সম্ভব নয়। তো আমি যতটা পারলাম চেষ্টা করলাম, ঠিক আছে। তো আগামী দিনেও তোমরা পেয়ে যাবে, সব নোটসই পেয়ে যাবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা করো না। তো দেখো আমাদের 76তম বাফটা অ্যাওয়ার্ড ঘোষণা হয়ে গেছে 2023 সালে। তো বাফটা অ্যাওয়ার্ড থেকেও কোশ্চেন আসে, যে বেস্ট ফিল্ম হয়েছে দেখো অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, আর লিডিং অ্যাক্ট্রেস সেটা হচ্ছে আমাদের ক্লেট ব্ল্যানচেট, ঠিক আছে। আর লিডিং অ্যাক্টর হয়ে যাবে অস্টিন বাটলার, এবং বেস্ট ডিরেক্টর হয়েছেন এডওয়ার্ড বার্গার, ঠিক আছে। তো এই চারটেই তোমরা করবে, এই চারটে থেকেই মূলত কোশ্চেন আসে বাফটা অ্যাওয়ার্ড থেকে, ঠিক আছে। তো এই চারটেই ওই জন্য তোমাদের আমি বাংলা ইংরেজি দুই ভাষাতেই করে দিয়েছি, ঠিক আছে। বাকিগুলো কেউ যদি পড়তে চাও পড়তে পারো, কিন্তু মেনলি এই চারটে থেকেই আসে, ঠিক আছে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আমি তোমাদের এক সেট এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমাদের জানুয়ারির সম্ভবত পার্ট 3, ঠিক আছে, এটা জানুয়ারি পার্ট 3 আছে, ঠিক আছে। জানুয়ারি পার্ট 3 আছে, এখানে 50টা কোশ্চেন আছে, তোমরা চাইলে বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে। এখানে পার্ট 3 50টা তোমাদের কোশ্চেন দিয়ে দিলাম, যে এরকম তোমাদের আমি ক্লাসে আলোচনা করিয়ে দিই, ঠিক আছে। যে প্রতি বছর যেমন দেখো রয়েছে প্রতি বছর মানব পাচার সচেতনতা দিবস কবে পালিত হয়, ঠিক আছে। এখানে দেখো উত্তর দেওয়া রয়েছে
এবং ডেসক্রিপশনও এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো ইংরাজি বাংলা দুই ভাষাতেই কিন্তু দেওয়া রয়েছে, ইংরাজি বাংলা দুই ভাষাতেই আনসার সমেত এবং ডেসক্রিপশন সমেত, ঠিক আছে। এরকম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পাবে। এরকম ভাবে কিন্তু প্রত্যেক উইকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়িয়ে থাকি, একটা করে সেট করাই, ঠিক আছে। মানে প্রত্যেক সপ্তাহে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয় সেটা 50টা হয় কোনো সপ্তাহে 60টা, মিনিমাম 50টা, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম যতগুলো হয় 50, 60, 70, 80, 90 এরকম হয়ে থাকে। ম্যাক্সিমাম 90টা আমি পর্যন্ত দিয়ে থাকি, ঠিক আছে। ন্যূনতম 50, ম্যাক্সিমাম 90টা। তো এইভাবে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকি। যেমন ধরো জানুয়ারি মাসটা অনেকটা বড় মাস, 31শে মাস, এই মাসে আমাদের 5টা সেট হবে, ঠিক আছে। তো এইগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এটা আমাদের সেট 3 আছে মনে হচ্ছে, ঠিক আছে। তো এখানে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো এগুলো ভালো করে তোমরা চাইলে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। এবং আগামী যে এর পরের যে সেটগুলো তোমরা ক্লাসে আমার কাছে পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো ভালো করে নেবে। দেখো এখানে প্রচুর কোয়েশ্চেন দেওয়া রয়েছে, 50টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এক সেট কোয়েশ্চেন। প্রত্যেক কটা কোয়েশ্চেন তোমরা এরকম উত্তর লেখা থাকবে এবং ডেসক্রিপশন দেওয়া থাকবে, ঠিক আছে। তো ইংরেজি বাংলা দুই ভাষাতেই থাকবে, ঠিক আছে। দেখো সব কটা কোয়েশ্চেন এখানে কিন্তু ইংরেজি বাংলা এবং উইথ ডেসক্রিপশন, এরকমই তোমরা নোটস এক্স্যাক্টলি পাবে। যারা অলরেডি এখানে আছো জানো এরকমই নোটস আমি দিয়ে থাকি, ঠিক আছে। যে এখানে এক দেখাচ্ছি আর ক্লাসে আর এক নেবো সেরকম কোনো ব্যাপার নয়। এখানে যা দেখছো ক্লাসেও ঠিক একই পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বলার। দেখো প্রচুর কোশ্চেন আছে, 50টা বললাম, ঠিক আছে। 50টা কোশ্চেন আছে। আচ্ছা এর সঙ্গে আর কি থাকে, ঠিক আছে। এর সঙ্গে আর একটা যেটা থাকে আমাদের স্ট্যাটিক জিকের এমসিকিউ থাকে, ঠিক আছে। তো এতগুলো জিনিস কিন্তু আমি তোমাদের দেখো করিয়ে থাকি। প্রথমত আমি তোমাদের যেটা বললাম স্ট্যাটিক জিকের নোটস থাকে, ঠিক আছে। স্ট্যাটিক জিকের নোটস এর পর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকস এর ওপর নোটস। তারপর থাকবে কি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ থাকবে, ঠিক আছে। তারপর থাকবে স্ট্যাটিক জিকের আবার এমসিকিউ, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সেট কিন্তু তৈরি করে থাকি। এবং কোশ্চেন অ্যান্সার বারবার বলছি আমি কোনো জায়গা থেকে কপি করি না। হ্যাঁ কোনো এক জায়গা থেকে কোশ্চেনটা ধরো নিলাম, কিন্তু এই বাংলাগুলো কিন্তু আমার সব নিজের বানানো এবং স্পেশাল বেছে বেছে কোশ্চেন কিন্তু আমি স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকি। মানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলোই কিন্তু আমি করে তোমাদের দিয়ে থাকি, ঠিক আছে। এই নয় যেখান থেকে পারলাম কপি পেস্ট করে দিয়ে দিলাম, এরকম নয়। এগুলো সব আমার নিজের হাতে কিন্তু বানানো, ঠিক আছে। তো এটাই হচ্ছে বলার। তো এখানে দেখো আমাদের বিভিন্ন কোশ্চেন এখানে তোমাদের স্ট্যাটিক জিকে আজকে যতটা পেরেছি দিয়েছি। বাদ বাকি এখানেও কিন্তু 50টা করে এমসিকিউ সেট থাকে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স 50টা করে থাকে, স্ট্যাটিক জিকে 50টা করে এমসিকিউ ক্লাসে আমার থাকে, ঠিক আছে। তো এখানে আজকে যতটা পেরেছি দিয়েছি, কারণ অনেকটাই বড় নোটস হয়ে গেছে জানো তোমরা। তো এখানে দেখো কোশ্চেন গুলো চলো কিছু প্র্যাকটিস করি, তোমরা দেখি কিরকম কি কি পারো, ঠিক আছে। তো এক এক করে আনসার করার চেষ্টা করো, ঠিক আছে। বলো এই কোয়েশ্চেনটা কি হবে বলো। তোমরা সবাই কমেন্ট বক্সে কিন্তু উত্তর দাও, ঠিক আছে। তো এটা একটা সোজা কোয়েশ্চেন দিয়ে আমরা প্রথমে শুরু করছি, চলো। তো বলো দেখি এটা কি হবে। যে আমাদের হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট রিফাইনারি অফ ইন্ডিয়া, নিচের কোনটি প্রাচীনতম তৈল শোধনাগার। তো এটা কি আনসার হতে পারে বলো দেখি। তোমরা যারা জানো তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো, এটা কি হবে। তো তাড়াতাড়ি আনসার করো। তো তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে। তো এটা অসমের ডিগবয় হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অসমের ডিগবয় হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হয়ে যাবে, তাই না। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো। এটা দেখো এনটিপিসি তে এসেছিল, ঠিক আছে।
বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড ইন দ্য ফর্ম অফ মোনাজাইট অ্যান্ড স্যান্ড অ্যালং দ্য কেরালা কোস্ট। তো এটা আরআরবি এনটিপিসি 2019-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। বলছে নিচের কোনটি কেরালার উপকূলে মোনাজাইট বালির আকারে পাওয়া যায়, বলো দেখি কোন খনিজটা এখানে পাওয়া যায়, কি হবে, কে পারবে দেখি, বলো দেখি। অনেকেই আনসার করছো দেখতে পাচ্ছি, অনেকে এ করছো, অনেকে ডি করছো। যেমন সুমন বলেছে ডি, ল্যাব সাহা বলছে ডি, আর তনুশ্রী জানা এরা বলছে এ, ঠিক আছে। সীমা মন্ডল বলছে সি। তাহলে এটা কোনটা পাওয়া যায়? ক্রোমাইট, ইউরেনিয়াম, থোরিয়াম, গ্রাফাইট, কি হবে এটা? তাড়াতাড়ি সবাই আনসার করো। তো এটা এনটিপিসি তে এসেছিল, তাহলে এটা কি হয়ে যাবে? এটা একদম রাইট, অপশন সি যারা করছে একদম রাইট, এটা কিন্তু থোরিয়াম হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ একদম রাইট, সি যারা করছো একদম রাইট, অপশন সি থোরিয়াম হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে উত্তরাখণ্ডের তেহরি বাঁধ ড্যাশ নদীর উপর নির্মিত। তো উত্তরাখণ্ডের তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে, ঠিক আছে। তো বলো কোন নদী হবে, খুবই সোজা কোশ্চেন। তো উত্তরাখণ্ডের তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? দেখি কারা কারা আনসার করছে। অনেকে সি বলছে, অলোকেশ বলছে বি, না বি তো হবে না, অলোকনন্দা নদী নয়। হ্যাঁ অনেকে সি বলছে, তৃষা বলছে, তারপর দেখি অনেকেই প্রীতি বলছে, অনেকেই বলছে সি বলছে, একদম রাইট। তো এটা কিন্তু হয়ে যাবে কিন্তু অপশন সি হয়ে যাবে, তাই না। তো এটা কিন্তু ভাগীরথী নদীর ওপর অবস্থিত, উত্তরাখণ্ডের তেহরি বাঁধ ভাগীরথী নদীর ওপর কিন্তু অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? তো এটা কি হবে বলো, এটাও খুব সোজা কোশ্চেন। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? তো কি হয়ে যাবে? তো মনে রাখবে শ্রীনগর কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের, ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী, ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। তাহলে কি হবে বলো? তৃষা, তারপর ঈশান, তারপর সুজয়, তারপর প্রীতি, বৈশাখী, মিলন, এরা সবাই বলছে ডি, একদম রাইট। তো এটা কিন্তু হয়ে যাবে কিন্তু অপশন ডি। তো ঝিলাম নদীর তীরে অবস্থিত শ্রীনগর, আর শ্রীনগর মনে রাখবে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী, ঠিক আছে। আর শীতকালীন রাজধানী মনে রাখবে জম্মু, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে হীরাকুদ বাঁধ বিশ্বের দীর্ঘতম বাঁধগুলির মধ্যে একটি, যেটা দৈর্ঘ্য দেখো 25.8 কিলোমিটার। এই হীরাকুদ বাঁধ ড্যাশ নদীর উপর অবস্থিত। বলো কোন নদীর ওপর অবস্থিত হীরাকুদ বাঁধ? গোদাবরী, তুঙ্গভদ্রা, মহানদী, ব্রহ্মপুত্র। তো কোন নদীর ওপর আমরা হীরাকুদ বাঁধ দেখতে পাই? তো কোন নদীর ওপর দেখতে পাই? অনেকে বলছে সি অপশন, সুজয়, জাহাঙ্গীর, মালবিকা, রোহিত বলছে ডি। তাহলে কোনটা হবে? ব্রহ্মপুত্র হবে না, তাহলে এটা কি হয়ে যাবে? তুঙ্গভদ্রা কি হয়ে যাবে? তো একদম রাইট, অপশন সি বা 3 যারা বলছে মহানদী, একদম রাইট। তো এটা অপশন সি বা 3 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ মহানদী, একদম রাইট। সি যারা করছো একদম ঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোন পাঁচটি, ঠিক আছে, বা পাঁচ মানে এখানে গিরিপথ, ঠিক আছে, নিচের কোন গিরিপথটি পশ্চিম ঘাটে অবস্থিত? তো পশ্চিম ঘাটে কোন গিরিপথটি আমরা দেখতে পাই? তাড়াতাড়ি আনসার করো। তো তোমাদের একটা নোটস চার্ট আকারে যখন দেব, দেখবে ওখানে থাকবে বিভিন্ন যে আমাদের গিরিপথ গুলো রয়েছে সব লিস্টের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, গিরিপথের লিস্ট তোমাদের দিয়ে দেব। তো এখানে কি হবে বলো, তাহলে কোনটা হবে? তো আমাদের কোন পাঁচটি পশ্চিম ঘাটে অবস্থিত, তাহলে কি হয়ে যাবে? বোমডিলা পাস বলছো না, বোমডিলা নয়, পশ্চিম ঘাট পর্বতমালায় অবস্থিত, কোনটা? না না, সি কেন বলছো সবাই? সি হবে না, এক্ষেত্রে সি নয়। কোনটা হবে বলো, পশ্চিম ঘাটে কোনটা রয়েছে? কি হবে পশ্চিম ঘাটে? হ্যাঁ একদম রাইট, মনীষা ঠিক বলেছে,
মনীষা, অনুশ্রী এরা ঠিক বলেছে। তো এটা কিন্তু হয়ে যাবে পালঘাট, ঠিক আছে। তো অপশন এ পালঘাট হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে নাথুলা পাস। দেখো এইটা তোমাদের ডব্লিউবিপির পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। তো নাথুলা পাস পশ্চিমবঙ্গে কোন রাজ্যে রয়েছে? এই জায়গাটায় চায়না এবং ইন্ডিয়া, মনে রাখবে চায়না এবং ইন্ডিয়ার কিন্তু একটা ঝামেলা দেখা গিয়েছিল, ঠিক আছে। তো এটা কোন রাজ্যে বলো দেখি কি হবে? তো কোন রাজ্যে হবে নাথুলা পাস? তাহলে নাথুলা পাস কোথায় রয়েছে? অপশন এ বলছে সুজয়, সীমা, নূর, স্বাগতা, শ্রীলেখা, আকাশ। একদম রাইট। তো এটা কিন্তু হয়ে যাবে সিকিমে, ঠিক আছে। তো সিকিমে আমাদের রয়েছে নাথুলা পাস, ঠিক আছে, একদম রাইট। চলো নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের আজকে ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল এবং উৎসব থেকে আমি তোমাদের কোশ্চেন দিয়েছি। তো সেখান থেকে একটা কোশ্চেন দেখো, ঘোড়ে মদনী, ঠিক আছে, ঘোড়ে মদনী ভারতের কোন রাজ্যের লোক নৃত্য? ঠিক আছে, তো কে বলতে পারবে ঘোড়ে মদনী কোথাকার লোক নৃত্য? এই টাইপের কোশ্চেন এক্স্যাক্টলি তোমরা রেলের কোশ্চেন দেখতে পাবে, এইরকম অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হবে, ঠিক আছে। না, ঘোড়ে মদনী অরুণাচল প্রদেশ হবে না, ঠিক আছে। অরুণাচল প্রদেশ যারা করছো একদমই ভুল, অরুণাচল প্রদেশ হবে না। তো এটা কি হয়ে যাবে? ঘোড়ে মদনী কি হবে? না, রাজস্থানও নয়, রাজস্থান যারা করছে একদমই নয়। হ্যাঁ একদম রাইট, সমাসী বলছে গোয়া, একদম রাইট, সমাসী, জয়ন্ত এরা একদম ঠিক বলছে, স্বপন, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাবে, কি হয়ে যাবে অপশন স্বাগতা, এটা ঠিক হচ্ছে, একদম রাইট, এটা কিন্তু গোয়া হয়ে যাবে, ঠিক আছে। তো গোয়ার একটা লোক নৃত্য হচ্ছে ঘোড়ে মদনী, ঠিক আছে। তো এই টাইপের অ্যাডভান্স যে জিকে গুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ওই সোজা সোজা ভারতনাট্যম কোথাকার, হ্যাঁ ওইগুলো কিন্তু নাও দিতে পারে এখন কি, ঠিক আছে। তো সিবিটি 2 পরীক্ষায় এনটিপিসি এই টাইপের কোশ্চেন গুলো খুব জিজ্ঞাসা করছিল, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো আমাদের বলছে নেক্সট কোশ্চেন, ভারতের ঐতিহ্যবাহী প্রাণী কোনটি? তো আমাদের ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল কোনটা, ঠিক আছে, ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল। তো ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল কোনটা হয়ে যাবে, কি হবে বলো দেখি? ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল তাহলে কি হয়ে যাবে? ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল, হ্যাঁ একদম রাইট, তনুশ্রী কিন্তু ঠিক বলেছে, তনুশ্রী, রাকেশ, মনীষা এরা কিন্তু ঠিকই বলছে, একদম রাইট, এটা কিন্তু এলিফ্যান্ট বা হাতি হয়ে যাবে, ঠিক আছে, একদম রাইট। তো সিংহ কিন্তু বা বাঘ কিন্তু হবে না, এটা কিন্তু আমাদের ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল বলেছে, যখন হেরিটেজ কথাটা থাকবে তখন কিন্তু হাতি হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনটাও পরীক্ষায় কমন এসছিল, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা পুলিশে কমন এসেছে, বলো দেখি, অলরেডি আমি বলে দিয়েছি যে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত। তো অনেকেই দেখছি সঠিক আনসার করছে, যেমন শুভদীপ, স্বাগতা, কৃষ্ণা, ঠিক আছে, সুস্মিতা, হ্যাঁ তনুশ্রী, অনুশ্রী, ঠিক আছে, সবাই ঠিক করছে। তো একদম রাইট, এটা কিন্তু হয়ে যাবে নর্মদা নদীর উপর, ঠিক আছে, অপশন এ নর্মদা নদীর উপর। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে মরুভূমি উৎসব, ঠিক আছে, মরুভূমি উৎসব রাজস্থানের, মরুভূমি উৎসব রাজস্থানের একটি বার্ষিক অনুষ্ঠান যা স্থানীয় লোকশিল্প এবং সংস্কৃতি, অ্যারোবেটিক্স, উটের দৌড় ড্যাশে অনুষ্ঠিত। অর্থাৎ মরুভূমি উৎসব রাজস্থানে কোন অঞ্চলে হয় সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। তো মরুভূমি উৎসব কোথায় হয়? তো মরুভূমি উৎসব কোথায় হয় বলো দেখি, কি হবে? তো মরুভূমি উৎসব হয়ে যাবে, একদম রাইট, অপশন, না অপশন, হ্যাঁ অপশন সি যারা বলছো একদম রাইট। তো একদম রাইট, খুব সুন্দর উত্তর দিচ্ছ, এটা হয়ে যাবে কিন্তু অপশন সি জয়সালমীর, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকে হচ্ছে আমাদের ক্লাস। দেখো এর পরে তোমাদের আরো কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে জাল্লিকাট্টু,
ঠিক আছে। তারপর দেখো এখানে টিবেটিয়ান নিউ ইয়ার কবে হয়, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো আমি এনটিপিসি তে আসতে দেখেছি, সেই জন্য তোমাদের দিয়েছি কোশ্চেন। ঠিক আছে, এছাড়া প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দিয়েছি। ঠিক আছে, এখানে আছে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো প্রচুর কোশ্চেন আছে এখানে প্রিভিয়াস ইয়ারের, তোমাদের দেখাচ্ছে, এই দেখো সিএইচএসএল এর একটা কোশ্চেন আছে এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে এমটিএস এর কোশ্চেন আছে, সিএইচএসএল আছে, বিভিন্ন টাইপের সব কোশ্চেন গুলো আছে। দেখো আরতি সাহা যেটা হবে আমাদের মহিলা ইংলিশ চ্যানেল কে পার করেছিলেন। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন গুলো আছে। আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে। ঠিক আছে, উইংস অফ ফায়ার কে লিখেছেন। ঠিক আছে, তো এখানে দেখো এএলপির কোশ্চেন রয়েছে টেকনিশিয়ানের। ঠিক আছে, তো এগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা। বাদ বাকি তোমাদের জন্য তো আমি তো আছি। ঠিক আছে, নোটস আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কেউ চিন্তা করো না। ঠিক আছে, তোমরা শুধু, হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকে বলছে কিছু বলতে চাও, একদম একদম তোমাদের জন্য তো স্যার তো তোমাদের জন্য আছি। ঠিক আছে, আর আমি তো যতটা পারি তোমাদের আছি করব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আর স্যারকে বলবো স্যার আসতে, স্যার তোমাদের কিছু কথা বলবেন এরপর। ঠিক আছে, তো আমি নোটসটা তোমাদের একটু বাদে স্যারকে দিয়ে দিচ্ছি, স্যার তোমাদের নোটস দিবে। তো স্যার তোমাদের কিছু বলবে, দেখো। থ্যাংক ইউ স্যার। আর যেটা বলার একটু ক্লাসের ফিডব্যাকটা দিও। আমি যেটা দিয়ে বলে শুরু করেছিলাম, তো সেটা কতটা কি সত্যি বললাম বা কতটা কি মনে হলো তোমাদের কাছে, আলটিমেট তোমরাই ভালো জাজমেন্ট করতে পারবে। গ্রুপটা ওপেন করা আছে। আমি একটা কথা বলি, প্লিজ তারা মেসেজ করবে না যে ভালো হয়েছে, খুব ভালো, আউটস্ট্যান্ডিং, এরকম কিছু করবে না। আর যদি কেউ লিখেছো পিডিএফ দিন, রেকর্ডিং দিন, আমি তাই গ্রুপ থেকে ব্লক করে দেবো। তুমি সিম্পলি যদি মনে হয় যে একজন লিখবে, একজনই ফিডব্যাক দাও, একজনই দাও। কিন্তু প্লিজ আননেসেসারি মেসেজ করবে না। একজন ফিডব্যাক দাও, আমার দরকার নেই সবাই। অ্যাটলিস্ট একটা দুটো লাইন লেখো, একটা দুটো লাইন লেখো, লিখে ফিডব্যাকটা শেয়ার করো যার মনে হচ্ছে। আমি 2 মিনিট সময় নেব, দেন আমরা কোড শেয়ার করব। কিন্তু প্লিজ আননেসেসারি মেসেজ করবে না। আমি আবারও বলছি, আননেসেসারি মেসেজ করলে আমি গ্রুপ থেকে ব্লক করে দেবো। এতজন দরকার নেই। কি হবে গ্রুপের মধ্যে এতজন থেকে? আমি রিপিটেডলি বলছি, আননেসেসারি মেসেজ করবে না। একজন, দুজন, তিনজনই ফিডব্যাক দাও, তার বেশি দরকার নেই। ভালো লাগলো, থ্যাংক ইউ, খুব ভালো ক্লাস, আউটস্ট্যান্ডিং, লিখবে। তোমার কোথায় ভালো লেগেছে, খারাপ হতে ভালো লাগতে পারে, সেটাও লেখো না। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি যে আমাদেরও তো আপগ্রেডেশনের দরকার রয়েছে। তো সেই জায়গাগুলো একটু ডিটেলসে যদি বলো, আর কিছু না, একটু যদি ডিটেলসে বলো, অ্যাটলিস্ট আমরাও নিজেদেরকে জাজমেন্ট করতে পারবো। যে আমি যেটা একদম ক্লাসের শুরুতে বলেছিলাম যে পিডিএফ নোটসটা যেটা তোমরা পাবে সেটা দেখলে বুঝতে পারবে, সেই কথাটা ঠিক কতটা ঠিকঠাক বলছি, সেই ব্যাপারটা আর কি। কিন্তু আননেসেসারি মেসেজ করো না। কেমন আছেন স্যার, এগুলো করো না। একটু যদি শেয়ার করো। আমি আবারও বলছি যে এমন কোনো বই পাবে না যে যেখানে এরকম ভাবে সাজানো রয়েছে। আমি তো বহুদিন ধরে এই ক্লাসগুলো দেখছি, এই ক্লাসগুলো চলছে। এমন কোনো বই পাবে না, কোনো ম্যাগাজিন পাবে না যে যেখানে এত সুন্দর করে সাজানো রয়েছে। দুটো ল্যাঙ্গুয়েজে রয়েছে, তারপর সমস্ত কিছু দেওয়া রয়েছে, তার মধ্যে আবার কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করা আছে। কোথাও পাবে না, আমি ডেফিনেটলি তোমাকে বলতে পারি। একটু প্লিজ বাকিদের যদি কিছু থাকে শেয়ার করো। কারণ আজ কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছিল 8:30 থেকে। আগামীকাল আমাদের লাস্ট ক্লাস। আগামীকালকে ক্লাসে আমি সমস্ত কিছু বিস্তারিত কথা বলবো। যে আগামীকাল ক্লাস এই সেশনে শেষ হলেও অ্যাকচুয়ালি ক্লাস শেষ হচ্ছে না, এরপর ক্লাস শুরু হবে। এবং সেটা অন্যরকম হবে, একদম নতুন একটা ভিউ পাবে, নতুন একটা গেট আপ দিয়ে শুরু হবে। যেখানে আরো যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো থাকবে, রুটিন করে ক্লাস হবে। অর্থাৎ এরকম 5 দিনের রুটিন না, সাপ্তাহিক রুটিন থাকবে। যে কবে কোন দিন কি পারে ক্লাস, কখন ক্লাস, সবকিছু জানি আমি আগামীকাল এই ক্লাসে ডিসকাস করব।
এইগুলো নিয়ে আগামীকাল অঙ্কের ক্লাস থাকবে। প্রথমে আমাদের অঙ্কের ক্লাসটা হবে, দেন লাস্ট 10-15 মিনিট আমরা এই নিয়ে ডিসকাস করব। আগামীকাল 8টা থেকে ক্লাস থাকবে। আর যদি কারো কিছু বলার থাকে বলো, আমি তাহলে বন্ধ করব। 9টা মানে 10 হয়ে গেলে আমরা বন্ধ করবো। 10টা 9, 10টা 10 হয়ে গেলে আমরা বন্ধ করে দেবো। গ্রুপ থেকে কেউ পার্সোনালি মেসেজ করলে আমাকে স্ক্রিনশট শেয়ার করো, দেখো তারপরে কি ব্যবস্থা হয়। আজও একজন করেছিল, একটা মেয়ে আমাকে পাঠিয়েছিল স্ক্রিনশট। আমি জানি না সে আছে কিনা এই গ্রুপে, যদি থাকো একবার মেসেজ করো যে ইনস্ট্যান্ট রিপ্লাই এসছে কিনা বা ব্যবস্থা নিয়েছে কিনা। যদি কেউ গ্রুপ থেকে মনে হচ্ছে তোমাকে মেসেজ করছে, তোমাকে বিরক্ত করছে, আমাকে স্ক্রিনশটটা পাঠাও, তারপরে দেখো। চলো তাহলে এটা বন্ধ করলাম। আমি এইটুকু ডেফিনেটলি বলতে পারি যে এরকম ভাবে সাজানো গোছানো নোটস কোথাও পাবেন। আমি এক একটা ক্লাসে তো এক এক রকমের বললাম। আজকের ক্লাসটা শুরুতে আমি বললাম যে হ্যাঁ, বা গতকালে আমি বলে রেখেছি যে জিকে ক্লাসের পিডিএফ নোটসটা দেখলে তোমার মন ভরে যাবে, যে একসঙ্গে এত কিছু একটা জায়গায় কি করে সম্ভব, যা অন্য কোনো বই ম্যাগাজিন বা অন্য কোথাও তুমি এত স্টক এত কিছু পাবে না। তারপর দুটো ল্যাঙ্গুয়েজ, সমস্ত রকম এক্সাম কভার হয়ে যাবে, সমস্ত রকম এক্সাম। ঠিক আছে, আমি এটা অফ করছি। আমি কোডটা শেয়ার করে দিচ্ছি। কোডটা আবারও বলছি, টাইপ করে পাঠাবে, যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটাতে পাঠাবে। স্ক্রিনশট নিয়ে ছবি তুলে পাঠাবে না, স্ক্রিনশট নিয়ে ছবি তুলে পাঠাবে না। আর আগামীকালকের জন্য একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। যে মাস্টার সিক্রেট কোড দিয়ে, ধরো কেউ গতকালকের জিওগ্রাফি ক্লাস করতে পারোনি বা কেউ ইংলিশ ক্লাস করতে পারোনি, সমস্ত নোটস পেয়ে যাবে। অর্থাৎ একসঙ্গে নোটস গুলো যাবে, পুরো রেকর্ডিং ভিডিও গুলো একসঙ্গে, পুরো পিডিএফ নোটস গুলো একসঙ্গে। তো আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। যারা আগামীকালকের ক্লাস একদম শেষ পর্যন্ত থাকবে, একদম শেষ পর্যন্ত, তারাই শুধুমাত্র ওই মাস্টার সিক্রেট কোড পাবে। আগামীকাল শেয়ার করা হবে। আজকে সিক্রেট কোড আমি শেয়ার করে দিচ্ছি। এইটা রয়েছে আজকে সিক্রেট কোড, আই এম দ্য বেস্ট। আর এইটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। টেক্সট মেসেজ বা অন্য কোনো মোডে যদি পাঠাও তাহলে তোমার কাছে যাবে না। স্ক্রিনশট নিয়ে ফটো তুলে পাঠালেও তোমার কাছে যাবে না। স্ক্রিনশট নিয়ে ফটো তুলে পাঠাবে তাহলেও তোমার কাছে যাবে না। শুধুমাত্র টাইপ করে পাঠাতে হবে আই অ্যাম দ্য বেস্ট এটা, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু পাঠিয়ে দেবে। আমি ক্লাসটা ওঠার পর 10-15 মিনিট সময় দেবো, তারপরে কিন্তু এটাকে ব্লক করে দেবো। সেই পর্যন্ত সফটওয়্যার যতটা নেবে ততজনকে কিছু যাবে, তারপরে তুমি 1000 বার পাঠালেও কিন্তু যাবে না। আর আননেসেসারি মেসেজ করবে না, শুধুমাত্র এইটুকুই লিখে পাঠাবে, তোমার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ইতিহাস লিখতে যাবে না। শুধুমাত্র এইটুকুই লিখবে আই অ্যাম দ্য বেস্ট, আর কিচ্ছু লিখতে যাবে না। আই অ্যাম দ্য বেস্ট, এর বাইরে আর কিচ্ছু লিখবে না। এটা লিখে হোয়াটসঅ্যাপ করবে 9804418987, শুধু এটাতে হোয়াটসঅ্যাপ করবে, আর কোনো কিছু না। দেন তোমার কাছে অটোমেটিক রাত্রের মধ্যে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পৌঁছে যাবে। যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখবো। আগামীকাল 8টা থেকেই ক্লাস থাকবে, আগামীকাল ঠিক রাত 8টা থেকেই ক্লাস থাকবে। এবং আগামীকালে কিন্তু সমস্ত কিছু ডিসকাশন করা হবে, যে রুটিন কি হবে, নতুন ক্লাস কি হবে, কারা জয়েন করতে পারবে, গ্রুপ কোথায় হবে, সমস্ত কিছু, ক্লাস কিভাবে হবে, এই সমস্ত কিছু, মক টেস্টের ব্যাপারটা, সমস্ত কিছু আমি আগামীকাল ডিসকাস করে দেবো। পুরো ডিটেলসে বলে দেবো যে কোথায় কিভাবে কি হবে না হবে এবং তার প্রসিডিওর কি। কালকের নাম্বার ডিফারেন্ট থাকবে, আগামীকালকের নাম্বার কিন্তু ডিফারেন্ট থাকবে। মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, ওটা তার ক্ষেত্রে কিন্তু নাম্বার ডিফারেন্ট থাকবে, আলাদা থাকবে। ভালো করে না দেখে যদি করো তাহলে ভুল হয়ে যাবে। আগের দিনের বলছিলাম স্যার আই অ্যাম দা বেস্ট। বলো সোমেন, বলো কি বলছিলে?
হ্যাঁ স্যার, বলছিলাম যে আই এম দা বেস্ট ওটা লিখে পাঠাবো, ওই মোবাইল নাম্বারটা যেটা দিয়েছেন ওটাও দেবো, না না, মোবাইল নাম্বার দেবে সিক্রেট কেন, কোড। শুধু সিক্রেট ওকে, কোডটাই লিখবে, আই এম দ্য বেস্ট দিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ হ্যাঁ ওকে হোয়াটসঅ্যাপ। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। আর যদি কারো কিছু বলার থাকে ঠিক আছে। বলো, তাহলে আমরা রাখবো ক্লাস। 10টা 15 হয়ে গেছে, আর বেশি টাইম নেবো না, তাহলে আমরা রাখবো। ঠিক আছে, হ্যালো। আমি রাখি তাহলে। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আমি জবের জন্য নিউ স্টার্ট করছি, তো জিকেটা কিভাবে স্টার্ট করলে ভালো হয় একটু বললে ভালো হয়। জিকের ক্ষেত্রে দেখো, কালকে বলে এইসব নিয়ে, কালকে এইসব নিয়ে কথা বলছি একবারে। আজ অনেক ওকে স্যার। রাত হয়ে গেছে, আগামীকাল এনে কথা বলবো। আগামীকালের শেষ 10-15 মিনিট বা 20 মিনিট আমরা কথা বলবো। স্যার বলছিলাম করলে তো খুব ভালো হয়। হ্যাঁ বলো। ম্যাথটা চ্যাপ্টার ওয়াইজ করলে স্যার কালকে খুব ভালো হয়। আগামীকাল ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ হবে না, আমি আবার বলছি, এখনো পর্যন্ত কোনো কিছু স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে না, যা কিছু সব আনস্ট্রাকচার ক্লাস হচ্ছে। ক্লাস স্ট্রাকচার ওয়েতে চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ ক্লাস শুরু হবে আগামীকালকের পর যে ক্লাস হবে সেখান থেকে, সেখানে রুটিন করে ক্লাস হবে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। আগামীকালকের ম্যাথের ক্লাসও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হবে না, একটা ওভারঅল ঠিক আছে। ভিউ আসবে সিলেবাসটা কি, হ্যাঁ। কোথা থেকে কোশ্চেন বেশি আছে, কোথায় কোশ্চেন আমাদেরকে বেশি করতে হয়, ফর্মুলা বেসড কোথায় কোথায় রয়েছে, আগামীকাল এইগুলো নিয়ে ডিসকাশন চলবে। দেন আমরা কিছু কোশ্চেন আনসার করব। আমাদের যখন রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে তখন আমরা কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, তখন এরকম ক্লাস হবে। হ্যালো স্যার। তাই বলো। স্যার বলছি ব্যাংকের এক্সামের দিকে কি ডিফারেন্স এটা? ব্যাংকের সিলেবাস অনেক আলাদা রয়েছে, অনেকটা আলাদা রয়েছে। জিকের কথা বলছি, ব্যাংকের এক্সামে জিকে। ব্যাংকের জিকে হলে শুধু তাহলে তুমি ইকোনমিক্স বা ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স, মার্কেটিং, ফাইন্যান্স, ইকোনমিক্স ফাইন্যান্স এই টাইপের জিকে আসছে, ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স এই টাইপের। সেখানে এরকম টাইপের কোর হিস্ট্রি জিওগ্রাফি খুব কমই আসে, খুব কম আসে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকেটাও কম আসে, সেটা আবার ডেটা ওরিয়েন্টেড বা ইকোনমিক্স ওরিয়েন্টেড, ফিনান্স ওরিয়েন্টেড এরকম টাইপের কোশ্চেন ব্যাংক জিকে গুলো। স্যার স্যার বলছি বলছিলাম যে আরেকবার কথা বললে ভালো হতো। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আপনি কি এক্সট্রা কোনো ব্যাংকিং এর কোর্স করান নাকি এক্সট্রা ভাবে? আলাদা কোর্স আছে ব্যাংকের। আছে, আপনি করান? হ্যাঁ, আমি একা, আমার ভাই সাধ্য কত, আমি ম্যাথ আর রিজনিং ওই সামান্য একটু জানি, অনেক কিছু বাকি রয়েছে, আমি অতটা জানি না। তো ইংলিশ আমি একদমই জানি না, আমি কম্পিউটার কম জানি ইংলিশ, বিশ্বাস করো, এ থেকে জেড পর্যন্তই জানি, আর বাইরে আর কিছু জানি না। মানে এসএসসি সেটা ব্যাংকের ব্যাচও আছে না? সব আলাদা ব্যাচ রয়েছে, এই ব্যাচে এটা আলাদা, ব্যাংকের ব্যাচ আলাদা, কিন্তু সিলেবাস আলাদা। আমাদের গরুর গোয়াল নেই, আমি প্রথম থেকে বলে আসছি, আমাদের গরুর গোয়াল নেই, মানে কম্বাইন বলে যে গরুর গোয়াল হয় না, এখানে রেল, এসএসসি, পিএসসি, পুলিশ, এনএম, টিএনএম, নেট, সেট, গেট, নেট, না এরকম আমাদের নেই, আমাদের এরকম গরুর গোয়াল নেই। ডিপার্টমেন্ট ভাগ করা, এসএসসি আলাদা, ব্যাংকিং আলাদা, সব ডিপার্টমেন্ট ভাগ করা। এই ব্যাচটা মেইনলি স্টাফ সিলেকশন কমিশন এবং রেলের জন্য, যেহেতু এদের সিলেবাসের মধ্যে সিমিলারিটি আছে। হ্যাঁ, এই ব্যাংকের ব্যাচ পুরোপুরি আলাদা, ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপিএসসি ডিফারেন্ট, এএনএম টিএনএম যারা নার্সিং তাদের জন্য ডিফারেন্ট, সমস্ত স্যার। কিছু আলাদা।